সার্থ সদর দরজা খুলে দেখলো দরজা চাপানো, ঠেললো দু হাতে। অমনি এক ঝটকা জড়ি মাথার আর শার্টের উপর পড়লো। শ্বাস ফেলারও সময় পেল না। সামনে থেকে কতগুলো কণ্ঠ উচ্ছ্বাস নিয়ে বলল, হ্যাপি বার্থডে। সার্থ আশ্চর্য হলো খুব। 2 ঘন্টা আগে দেখে যাওয়া বসার ঘরে এখন রং বেরঙের বেলুন ঝুলছে। সিঁড়ির নিচে বড় দেয়ালটায় ব্যানার টাঙানো একটা, খুব আহামরি চকমকে জড়ি দিয়ে লেখা, হ্যাপি বার্থডে সার্থ ভাইয়া। সাথে শওকত বাদে প্রত্যেকেই আছেন। বাড়ির সবাই খুব সুন্দর করে সেজেছে, তনিমাও শাড়ি পরে তৈরি। টেবিলে বড়সড় একটা কেক, রেহনুমার বানানো, সার্থ জানে। উজ্জ্বল মুখে প্রত্যেককে একবার করে দেখলো সে। বাড়ির সকলে ওর জন্মদিন মনে রাখে, উইশ করে, উপহার দেয়। ওকে অনুভব করায় ও বিশেষ কেউ। কিন্তু এত মানুষের আড়ালে ও একজনকে খুব করে খোঁজে। তার ভারী হাতটা মাথার উপর চায়। বিবেকবাদ সাধলেও সন্তানের মন তো আর মানে না। স্বার্থ জানে বাবা এখানে নেই, থাকবেও না, হয়তো অফিসে বা ঘরে খিল টেনে বসে থাকবেন। কোনো জন্মদিনেই সশরীরে থাকেন না তিনি। অবশ্য ভালোই হলো, একটা বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচলো স্বার্থ। সবাইকে কেক খাওয়াতে গেলে ওনাকেও খাওয়াতে হবে। ও তো তা চায় না। চোখে চোখ রাখতেও ওর লজ্জা হয়, ভীষণ লজ্জা। আর ঠিক এ কারণে জন্মদিন ওর ভালো লাগে না। যে জন্মদিনে বাবা মাকে দুপাশে নিয়ে কেক কাটা যায় না, সেই জন্মদিন ওর কাছে আনন্দের কম, শোকের বেশি। কিন্তু বাড়ির সবার খুশি আর ছোট ভাই বোনদের উল্লাসে তো বাধা দেওয়া যায় না। স্বার্থ ঢোক গিলে ঠোঁটে হাসি টানলো। এক পা ভেতরে বাড়াতে আচমকা পাটি পোপার ফাটালো মৃত্যু। জামিল পেছনে ঢুকছিল তখন। হঠাৎ শব্দে ভীষণ ভয় পেল ছেলেটা। একেবারে কেঁপে টেপে ভ্যাবাচাকা খেয়ে দরজার কাঠ চেপে ধরলো। অমনি হুহা করে হেসে ফেললো সবাই। স্বার্থ শ্বাস ফেলে মাথা নেড়ে বলল, এত বছর বিদেশে থেকেও স্বভাব গেল না, ভীতু ভীতুই আছিস। জামিল বুকে হাত দিয়ে শ্বাস নেয়, বলে, আমি ভীতু না, শুধু একটু চমকে গেছি। সায়েন্স বলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যারা নিজের প্রতিক্রিয়া সঠিকভাবে ব্যক্ত করে তারা সুস্থ মানুষ, কিন্তু তুই অসুস্থ। কারণ তোর মনের অর্ধেক কথা থাকে তোর ইউনিফর্মের তলায়। এর মাঝেই তনিমা অবাক হয়ে বললেন, ওমা জামিল না, কতদিন পর দেখলাম তোমাকে, এসো বাবা ভেতরে এসো। সাইফিল বললেন, জামিল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আগে জানাওনি কেন আসবে? জানালে তো এভাবে অবাক হতেন না আঙ্কেল। সায়েন্স বলে মানুষকে মাঝে মধ্যে এভাবে চমকে দিতে হয়, তাহলে বোঝা যায় কে আপনাকে কতটুকু মনে রাখলো। বলতে বলতে জামিল বুক ফুলিয়ে এগিয়ে গেল, গুরুজনদের সবাইকে সালাম করলো এক এক করে। অয়নের সাথে কর্মমর্দন সারলো, বুকে বুক মেশালো। 2 বাহু ধরে বলল, সেবার দেখলাম দাড়িও হয়নি, আজ একেবারে পেডিস্ট্রিয়ান। হা। আয়ন হাসলো, বলল, তুমি বুঝি একই রকম আছো? ইউনিভার্সিটির দিনগুলোর স্বার্থদের বাড়িতে জামিলের খুব যাতায়াত ছিল, সেজন্য সবাই দারুণ পরিচিত। এই যে সকলেই কেমন দেখেই খুশি হয়ে গেছে। স্বার্থ এসে সোফায় বসলো। এক পল দেখলো চারিপাশ, নীরব তীক্ষ্ণ চোখ ঘুরিয়ে খুঁজলো বোধহয় কাউকে। ঘামে চটচট করছিল শরীর। এয়ারপোর্টের রাস্তায় যা জাম। ক্লান্ত গলায় বলল, মা পানি দাও তো। তনিমা কথা বলায় ব্যস্ত ছিলেন, শুনতে পাননি। তুষি সবে এসে দাঁড়িয়েছিল পেছনে। পানির কথা শুনেই ছুটে গেল অমনি। পরিষ্কার ঝকঝকে গিলাসটা ভরে এনে চাপা কণ্ঠে ইউষাকে বলল, ওনাকে দিয়ে এসো। তুমি যাও না, উহু, তুমি যাও। ইউষা দীর্ঘশ্বাস ফেলে গ্লাস নেয়। এসে স্বার্থর সামনে না রাখতেই ও ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেললো। তুষির মায়া লাগলো খুব। আহারে, বড্ড তৃষ্ণা পেয়েছে বোধ হয়। ও হাত মুখ নাড়িয়ে নাড়িয়ে ইউষাকে ইশারায় বলল, আরেক গ্লাস দেবে? ইউষা বলল, ভাইয়া আরেক গ্লাস দেবো? স্বার্থ মাথা নাড়লো, বোঝালো না। ইউষা যেতে সোফা হাত ছড়িয়ে আরাম করে বসলো সে। পরপর কোথাও একটা চেয়ে ঠোঁটের কোণে তুলে হাসলো। ওর ঠিক নাক বরাবর কাচের বিরাট শোকেস বসানো। স্বচ্ছ গ্লাসে পেছনে থাকা তুষিকে স্পষ্ট দেখা যাচ্ছে। পানিটা যে ওই এনে দিয়েছে, ইউষাকে হাত নেড়ে নেড়ে ইশারায় যা বলেছে, সব দেখেছে স্বার্থ। কিন্তু এবারেও ধরা দিল না। হাসিটা মুহূর্তেও গায়েব করে গম্ভীর হয়ে রইল। অয়ন এলো তখনই, গিফটের একটা মাঝারি সাইজ বক্স দিয়ে বলল, ভাইয়া তোমার গিফট। স্বার্থ হাসলো, হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। এরপর ইউষা এলো, ঘড়ি দিয়েছে সে। মিন্টু একটা কার্ড আর চকলেট দিল। জয়নব টাকা দিলেন। তনিমা রীতিমতো মমতায় কপালে চুমু খেলেন ছেলের। রেহনুমা সাইফুল ব্যান্ডেড পাঞ্জাবি উপহার দিয়েছেন। এরপরে দুরন্ত পায়ে সেখানে হাজির হলো আইরিন, পরনে জর্জেটের শাড়ি, খোপা করা চুলে গুজেছে ফুল সে। সেজেছে খুব। ওকে দেখে ইউষার চোখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, বিয়ের দাওয়াতে এসেছে নাকি? হাস্যোজ্জ্বল মেয়েটা ছুটে গেল ঠিক স্বার্থের পানে। বড়সড় শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে, এটা আপনার। স্বার্থ নিল।
ছোট করে ওই একই শব্দ বলল তাকে থ্যাংক ইউ। আইরিন অনুরোধ করলো প্লিজ পড়বেন, অনেক খুঁজে কিনেছি। সৌজন্যতায় হাসলো স্বার্থ, কিন্তু তুষির খুশি মুখের সবটুকু প্রজ্জ্বলতা উবে গেল অমনি। সবাই কত দামি দামি উপহার দিচ্ছে, আরো ওর বানানো রুমালের দাম বোধহয় 20 টাকাও হবে না। তাহলে কেনই বা ওটাকে নিজের কাছে রাখবেন তিনি? ভালোই করেছেন ফেলে দিয়ে, অমন সস্তা জিনিস কি আর ওনার সাথে যায়? নিজেকে বুঝ দিলেও তুষির মন মানল না। বুকের ভেতরটা ব্যথায় টলমল করে উঠল। চিবুক নামিয়ে চোখের জল মুছে নিল আস্তে। রোকসানা মেয়ের কাণ্ডে ক্লান্ত, বিরক্ত। নাসিরকে কিছু বলতেও পারছে না, তাহলে মেয়ের উপর চড়াও হয়ে বিদেশে নিয়ে যাবে। মেয়েটার মানসিক অবস্থা আরো খারাপ হবে তখন। কিন্তু কি যে করবেন তিনি? জামিলকে তনিমা নাস্তা শরবত দিয়েছেন। কতগুলো বছর পর ছেলেটা এলো এখন অস্ট্রেলিয়ায় পাকাপোক্ত সে, একটা বড় কোম্পানিতে কর্মরত, ভালো বেতন, দেখতেও দারুণ। জয়নব বললেন, তা তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ দাদু, আলহামদুলিল্লাহ, ওনারা মাঝে মধ্যে আপনাদের কথা বলে। আমাদেরও মনে পড়ে। একবার যে সেই পিকনিক হলো, ওটাই শেষবার দেখা। মৃত্যু বলল, অস্ট্রেলিয়া কেমন ভাইয়া? ওখানেও কি বাংলাদেশের মতো জ্যাম থাকে? ওখানকার বাবা মাও কি ফেল করলে কথা শোনায়? শেষ কথাটায় সবাই হুহা করে হেসে উঠল। হাসলো জামিলও। মিন্টুর গাল টেনে বলল, তোমাকে এইটুকু দেখেছিলাম, কত বড় হয়ে গেছো। আচ্ছা ইউষা, ইউষা কোথায়? এই তিনজনের মধ্যে ইউষাকে? তিনজন বলতে তুষি, ইউষা আর আইরিনকে বুঝিয়েছে সে। অয়ন বলল, এই যে আমাদের ইউষা। বলতে বলতে হাসি মুখে একটা হাত দিয়ে ইউষার কাঁধ আঁকড়ে ধরলো সে। বুকের ভেতরটা ঝুপ করে কেঁপে উঠল মেয়েটার। আস্তে করে হাতটা নামিয়ে দিয়ে সরে গেল। অয়নের উচ্ছলতা কমে গেল অমনি। ইউষাটা এখনো রেগে আছে। ইউষা হাসলো ঠোঁট টেনে, বলল, কেমন আছেন ভাইয়া? জামিল দুই ভুরু উঁচিয়ে বলল, তুমি ইউষা? মাই গড, চেনাই যাচ্ছে না। আচ্ছা তাহলে উনি? উনি কে? আঙ্গুল তাক হওয়ায় তুষি একটু নড়ে চড়ে উঠল। ইউষা বলল, ও আমার টুইন্স, আমার বোন ইয়ানা। জামিলের বিস্ময় আকাশ ছাড়ালো এবার। মানে আঙ্কেলের সেই চুরি হয়ে যাওয়া মেয়েটা? হাউ মিরাকেল! ওনাকে কি করে পেলেন, কিভাবে পেলেন? স্বার্থ, তুই তো কিছু বললি না রে বেটা। স্বার্থ চুপ। সাইফুল মাথা নাড়লেন, বললেন, সে অনেক লম্বা কাহিনী বাবা, খাও, আস্তে ধীরে সব বলবো। জামিলের ধৈর্য নেই। একেবারে উঠে তুষির পানে এগিয়ে গেল সে। মেয়েটা গুটিয়ে বসলো অমনি। এই লোক আবার ওর দিকে আসছে কেন? জামিল হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি জামিল হাসান। নাইস টু মিট ইউ উইথ ইউ। তুষি খুব ঘাবড়ে গেল, বুঝতে পারলো না হাত মেলাবে কিনা। কিন্তু একটা লোক সবার সামনে হাত বাড়িয়েছে, না মেলালে খারাপ দেখায় না? সংকোচে চুপসে থাকা হাতটা কোনো রকমে তুললো। আচমকা ঝট করে জামিলের কবজি ঠেলে সরিয়ে দিল স্বার্থ। পুরো কণ্ঠে বলল, তোকে চাচ্চু খাবার শেষ করতে বললো না? খা আগে, তারপর অন্য সব। রীতিমতো ছেলেটাকে টেনে এনে আগের জায়গায় দুম করে ফেললো সে। সোফায় ধপ করে বসে পড়ল জামিল, চেয়ে রইল হতবিদ্ধ হয়ে। রেনু রেহনুয়া বললেন, অসাধ্য কেক কাট বাবা, সেই কোন সকালে বানিয়েছি, ক্রিম গলে যাবে। পরপর সবাই টেবিল ঘিরে দাঁড়ালো। ইউষা তুষিকে টেনে বলল, চলো ভাইয়ার পাশে দাঁড়াবে। আমি? না না, চুপ, এসো তো। তুষি এক পা বাড়াতেই তড়িঘড়ি করে স্বার্থর বা পাশ ঘেঁষে দাঁড়ালো আইরিন। অন্য পাশটা দখল করলো মিন্তু। তুষি থেমে গেল অমনি। ইউষার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, ওনার পাশে আমার জন্য কোনো জায়গা নেই, আমি এখানেই ঠিক আছি, তুমি যাও। ইউষার খারাপ লাগলো খুব, সাথে ভীষণ রাগ হলো আইরিনের উপর। কেমন গায়ে পড়া মেয়ে দেখো, অসহ্য। তাহলে আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো। স্বার্থ মিন্টুর কবজি ধরে কেক কাটে। সবাই হাততালি দেয়। অয়ন বিরস চিত্রে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে চোখ তুলে দেখে ইউষার মেদুর মুখটা। কি আশ্চর্য! ইউষা ওর সাথে কথা বলে না, রাগ করে আছে, এসবে ওর এত বুক জ্বলছে কেন? এসব যে সবার উচ্ছ্বাস, উল্লাস, এসবে কেন ওর মন বসছে না? স্বার্থ কেক নিয়ে সবার আগে রেহনুমাকে খাওয়ালো। জিজ্ঞেস করলো, কেমন? আমার ছোট মা বানিয়েছে। ভদ্রমহিলা হেসে ফেললেন, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ওকে। আইরিন এক টুকরো কেক তুলে বলল, ভাইয়া হা করো। তুষি পরনে কামিজ হাতের মুঠোয় খামচে ধরলো অমনি। দাঁতে দাঁত পিষেছে, অথচ যখন তখন চোখে জল আসবে ভাব। কটমটিয়ে বলল, এই ডাইনিটার সব চুলে একদিন ছিঁড়ে ফেলবো আমি। তারপর মনে মনে বলল, প্লিজ কেক খাবেন না বিটকেল, প্লিজ। কিন্তু ওর অনুরোধ স্বার্থ শুনল না। আইরিনের হাতে নিঃসংকোচে কেক খেলো সে। মেয়েটা পৈশাচিক আনন্দে লুটপাট হয়ে যায়। তুষির দিকে তাকিয়ে মিটমিটি হাসে, চোখের আনন্দ দিয়ে বোঝায়, দেখো তুষি, তুমি স্বার্থর নামে মাত্র বউ হয়ে ওকে কেক খাওয়ানো তো দূর, সামান্য পাশেও দাঁড়াতে পারলে না। সেখানে আমি সব পেরেছি, সব। তুষির বুক মুচড়ে উঠল।
দুঃখে নিঃশেষ হলো অন্তঃপর। ভেঙে আসার ঠোঁট দুটো টিপে কেবল চুপ করে রইল। শওকত ওপরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলেন। সার্থকে সবাই ঘুরে ঘুরে কেক খাইয়ে দিচ্ছে। ভদ্রলোকের চোখ ছলছল করে উঠল। এখানে তো আজ ওনারও থাকার কথা, নিজ হাতে সার্থকে কেক খাওয়ানোর কথা, শুভ জন্মদিন বলে বুকে টেনে নেওয়ার কথা, কিন্তু পারছেন না। যেখানে ছেলেটা ওনাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়, সেখানে এসব যে বহু দূরের ব্যাপার। বাবা হওয়া সত্ত্বেও এইটুকু অধিকার তার নেই। তনিমা তখনই তাকালেন এদিকে। স্বামী স্ত্রীর চোখাচোখি হলো। সৈকত চেয়ে থাকতে পারলেন না, মাথা নুইয়ে ফের ঢুকে গেলেন ঘরে। তনিমার কষ্ট হয়, দুঃখ লাগে, কিন্তু কিছু বলতেও পারেন না। ছেলেটা এমনি নিজেকে গুটিয়ে রাখে, বাবার সাথে মেলামেশা নিয়ে জোরাজোরি করলে হিতে বিপরীত হয় যদি। বিষণ্ণ তুষির কানের কাছে ইউষা ফিসফিস করে বলল, তুষি, ভাইয়া। চট করে নত চোখ তুলে চাইল সে। কেক নিয়ে এদিকেই আসছে স্বার্থ, দৃষ্টি তার দিকে। অমনি মেয়েটার শির দ্বারা সোজা করে ফেলল। পিঠ বেয়ে নামলো ভীষণ শীতল স্রোত। উনি বুঝি ওকে কেক খাওয়াতে আসছেন? হায় আল্লাহ, তুষির কপালে এত সুখ, এটুকু যে ও প্রত্যাশাই করেনি। উনি কেক খাইয়ে দেবেন খুশিতে, তুষি জ্ঞান হারাবে না তো? তুষির ছটফটে চিত্রের মাঝে স্বার্থ সামনে এসে দাঁড়ালো। চিকন চোখে ওর মুখের দিকে চেয়ে রইল 2 সেকেন্ড। পরপর হাতের কেক তুলে ইউষার সামনে ধরল সে। ইউষা নিজেই উত্তেজনায় ভাসছিল, ভাইয়া তুষিকে কেক খাওয়াবে ভেবে। হঠাৎ ব্যাপারটায় ভ্যাবাচাকা খেলো। একটু থমকে থেকে হাঁ করলো চুপচাপ। স্বার্থ ওর মুখে কেক ঠুসে দিয়ে ফের চলে যায়, যেন দায় সারলো। একবার তাকালো না কোনো দিকে। অবহেলায় তুষির ভেতরটা এবার চুরমার হয়ে গেল। এতক্ষণ জ্বলতে থাকা কোটর দুটো এক ফালি জল এসে ছুটে ছুটে এলো বন্যার মতো। ও আর দাঁড়ালো না, বোঝা গলায় বলল, আমি একটু আসছি। তারপর দুটো পায়ে কোথাও একটা চলে গেল তুষি। ইউষা আহত শ্বাস ফেললো। কি যে হচ্ছে, কেন হচ্ছে? ভাইয়া কেন এরকম করছেন? তুষি কত কষ্ট পেল, ইস। রান্নাঘর ফাঁকা, আসমা সহ সবাই ওখানে। একটা শূন্য জায়গা পেতেই টুসির চোখের জল বাঁধ ভেঙে দেয়, কলকলে ঝর্ণা হয়ে গাল বেয়ে নামে। এত অবহেলা, এতটা! বাড়ির সবাইকে কেক খাওয়ালো, শুধু ও বাদে। ও বুঝি মানুষ নয়? ওকে বুঝি গোনায় রাখা যায় না? একটা কুকুর পুষলেও মানুষ তাকে যত্ন করে, সেখানে ওই মানুষটা কেন এত অবজ্ঞা করছে ওকে? টুসি ফুপিয়ে উঠল। আচমকা কেউ দরজা থেকে বলল, আসতে পারি? ধরফর করে চোখ মুছে ফিরে চাইলো টুসি। জামিলকে দেখে বলল, আসুন। জামিল শতপুষ্ট কণ্ঠে বলল, আরে আপনি? আমি আসলে পানি খেতে এসেছিলাম, টেবিলে দেখলাম জগ খালি পড়ে আছে, তাই সবাই ব্যস্ত, ভাবলাম নিজেই নিয়ে খাই। আমি দিচ্ছি। তুষি ফিল্টার থেকে গ্লাস ভরে পানি এগিয়ে দিল। জামিল খেলো দুটো, বলল পরপর, আমি কিন্তু আপনাকে দেখে ভীষণ অবাক হয়েছি জানেন। ব্যাপারটা কেমন সিনেম্যাটিক, ছোটবেলায় হারানো মেয়ে বড় হয়ে ফেরত আসা। আমি কোনোদিন রিয়েল লাইফে এরকম কিছু দেখিনি। তুষি চুপ। ও নিজেই বলল, তা আপনি এখন কি করছেন? দাঁড়িয়ে আছি। জামিল হেসে ফেলল। আমি সে কথা বলিনি মিস, আমি জিজ্ঞেস করলাম আপনার পড়াশোনার কথা। ও, ক্লাস 4-এ পড়ছি। জামিল তবদা খেলো। মজা করছেন তাই না? ভেরি নাইস। সায়েন্স বলছে আপনার সাথে আমার খুব জমবে। আমিও ভীষণ মজা করি। তুষি ছোট করে বলল, ভালো। জামিল ফোন বের করলো। আপনার ইনস্টা আইডিটা বলুন তো। ওসব আমার নেই। ফেসবুক না, হোয়াটসঅ্যাপ? তুষি বিরক্ত চোখে বলল, নেই। ইমপ্রেসিভ। এই যুগে এসে আপনার এসব নেই? কি সিম্পল আপনি। সায়েন্স বলে এরকম সিম্পল সাদামাঠা মেয়েই তো সবাই তার লাইফে চায়। তুষি এবার মেজাজ বিগে যাচ্ছে। এ দুনিয়ায় একটু একা একা কাদারও জায়গা নেই। কোত্থেকে উড়ে এসে খেজুরি আলাপ জুড়েছে দেখো। বেশি খেপালে ও কিন্তু মারির উপর ঘা বসিয়ে দেবে। জামিল বলল, আপনি কিন্তু মাশাল্লাহ ভীষণ সুন্দরী। তুষি কিছু বলল না। ও নিজেই বলল, সোশ্যাল মিডিয়ায় যেহেতু নেই, সায়েন্স বলছে নিশ্চয়ই সিঙ্গেলই ঘুরছেন। বিয়ে নিয়ে কি প্ল্যান আপনার? না মানে আমার জন্য মেয়ে খুঁজছে তো? তুষি নাক মুখ কুঁচকে বলল, কি বলতে চাইছেন বলুন তো? জামিল হা করতে নিল। আচমকা চিতার গতিতে এসে ওর ঘাটটা পেছন থেকে কপ করে চেপে ধরলো স্বার্থ। জামিল ভরকে গেল, কিছু বলতেও পারলো না। ঘাটটা ধরে টেনে টুনে বাইরে নিয়ে গেল সে। তুষি আহাম্মক বনে রইল। পরপর ছুটে এলো দৌড় অব্দি। উনি এভাবে নিয়ে গেলেন কেন? এখন আবার একটা ঝামেলা না বাঁধলেই হলো। স্বার্থ আড়ালে এসে 2 হাতে জামিলের কলার চেপে ধরলো। রাগে আগুন হয়ে বলল, তোকে শুধু ফ্ল্যাট করতে বলেছিলাম, তুই বিয়ের কথা বললি কেন? জামিল চোখ বড় বড় করে বলল, এভাবেই তো ফ্ল্যাট করে ভাই, যাতে সব রিয়েল রিয়েল লাগে। কেন অ্যাক্টিং ভালো হয়নি? স্বার্থ এবার ছেড়ে দিল ওকে। মেজাজ দেখিয়ে বলল, ফালতু অ্যাক্টিং। এই যোগ্যতা নিয়ে ইউনিভার্সিটির লাভার বয় ছিলি?
আমার কি দোষ? তুই তো বললি যেন কোনোভাবেই বোঝা না যায়। আমি তো সেভাবেই আগাচ্ছিলাম। শুধু শুধু আমার শার্টের আয়রনটা খেয়ে দিলি। এজন্যই মানুষের উপকার করতে নেই। তোর অকাজের উপকার আমার কোনো প্রয়োজন নেই। প্রথম দেখাতেই বিয়ে নিয়ে আলাপ করছিস, টাপ্পার কোথাকার। জামিল ভুরু কুঁচকে চেয়ে রইল, সন্দিহান কণ্ঠে বলল, আমাকে একটা কথা বলতো, তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ওয়েট, তোর বিয়ের দিন যে বউ রিপ্লেস হয়ে গিয়েছিল, আমাকে যে জানিয়েছিলে একটা চোর মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তোর সেই বউ কোথায়? ওম, মামা, সেই মেয়েই এই তুষি, তাই না? স্বার্থ চুপ। ওর নীরবতায় জামিল নিশ্চিত হয়ে গেল। আর্তনাদ করে বলল, ও মাই গড, এ দেখি কাকতালীয়র উপর কাকতালীয়। মানে সেই বিয়ে হওয়া চোর মেয়েই তোর কাজিন? তাহলে এজন্যই তুই আমাকে বলেছিলি ওর সাথে ফ্ল্যাট করতে, যাতে নিজেকে যাচাই করতে পারিস। হু হু, নাও আই এম টোটালি কনফার্ম দ্যাট ইউ আর ফিনিশড মামা, ইউ আর ফিনিশড। সার্থক কপাল গুছালো। মানেটা তুই এখনো বুঝতে পারছিস না? তোর রাগই তোর সব থেকে বড় প্রমাণ ভাই। এই যে ওর হাত ধরতে গেলাম, তুই সেটা নিতে পারলি না। বিয়ের কথা বলাতেও আমাকে ওখান থেকে টেনে নিয়ে এলি। এসব কিছুতেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই ওর প্রেমে পড়ে গেছিস। স্বার্থের চোখের চাহনি থেমে গেল, মনে দ্বিধা, মাথায় প্রশ্ন, সত্যি কেউ শেষমেশ তুষির প্রেমে পড়লো? জামিল ওর কাঁধে হাত রাখলো তখনই, মাথা নাচিয়ে সুরে সুরে গাইল, ওরে বাঁচাও এবার সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে। জামিলের বেসুরে গলার গানে মহা বিরক্ত হলো সার্থ। কাঁধ থেকে ঝট করে নামিয়ে দিল হাতটা, থমথমে স্বরে বলল, ডোন্ট টক রাবিশ, আমি কোনো প্রেমে টেমে পড়িনি। জামিল গা দুলিয়ে হাসলো, এবার বলল, জানতাম এটাই বলবে। সায়েন্স বলে চোরও কখনো কখনো চুরির কথা স্বীকার করতে পারে, কিন্তু স্বার্থ আবরার মনের কথা না, কোনোদিন স্বীকার করবে না। স্বার্থ বোম মেরে রইল, কপালে ত্যাক্ত ভাঁজ। জামিল বলল, চল এখন, আন্টি ডাকছেন মনে হয়। ও সামনের দিকে হাঁটলো কয়েক পা। স্বার্থ ডাকলো হঠাৎ, শোন। ফিরল ছেলেটা। কি? তুই শিওর আমি প্রেমে পড়েছি? ফিল করতে পারছিস না? না, পারবি, সময় দে নিজেকে। এজন্যই সায়েন্স বলে জীবনে একটা হলেও প্রেম করা উচিত, যাতে প্রেমের নারী নক্ষত্র সব মুখস্থ থাকে। এই যে এখন প্রথমবার বলে কিছুই বুঝতে পারছিস না, অথচ তোর হাবভাব দেখে আমি মাত্র কয়েক ঘন্টায় সব কেমন চুটকিতে বুঝে ফেললাম। স্বার্থ ঠোঁট কামড়ে চিন্তায় ডুবে গেল। জামিন বলল, আরে ভাই, এত ভেবে চুল পাকিয়ে লাভ নেই। তোরই তো বউ, প্রেমে পড়লে পড়েছিস, দিস ইজ নট আ বিগ ডিল। এখন চল ভাই, প্রচুর খিদে পেয়েছে, কিছু খাই। জামিল গেলে উঠায় দাঁড়িয়ে রইল স্বার্থ। অবিশ্বাসের একটা কিলবিলে পোকা এখনো তার মাথার ভেতর ঘুরছে। ও আসলেই সেই মেয়েটার প্রেমে পড়লো, যাকে দুদিন আগেও গিয়ে মুখের উপর বলে এলো, তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। স্বার্থর মনে হলো এর থেকে মানহানির আর কিছু হয় না। জামিলের কথা যদি সত্যি হয়, তাহলে এখন থেকে চোরটার দিকে তাকাবে কি করে ও? আর তো সম্মানের খোঁচা লাগবে না? না চাইতেও যেন একটা মস্ত ব্লান্ডার হয়ে গেছে। মনে হচ্ছে অহেতুক কারণে বিরাট টাকার আকাশটা বোঝার মতো ভেঙে চুরে জেঁকে বসেছে ঘাড়ে। স্বার্থ অস্থিরতায় ছটফট করে, শ্বাস নেয়, ঘাট ডলতে ডলতে বিড়বিড় করে, মাই গুডনেস, এএসপি স্বার্থ আবরার কিনা শেষমেশ এখন চোরের প্রেমে পড়বে। শেম অন হিম, জাস্ট শেম অন হিম। আইরিন খুব লাফাচ্ছে আজ, শাড়ির আঁচল দুলিয়ে দুলিয়ে ছোটাছুটি করছে। তুষি তখন গাঢ় হয়ে সোফায় বসেছিল, চোখ নাক কুঁচকে দাঁত দাঁত কপাটি চেপে আইরিনকেই দেখছিল সে। উহু, হাসি যেন ধরে না। কি একটু কেক খাইয়ে দিয়েছে, তাতে লেজ কাটা শেয়ালের মতো করছে দেখো। পরপরই তুষির ভেতর থেকে একটা আক্ষেপ খসে পড়ল। কেউ একজন হা হু হুতাশ করে বলল, ও তো তাও ওনার হাতে কেক খেতে পারলো, তুই তো অতটুকুও পেলি না রে হতবাকি। তুষি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সোজা হলো আবার, গলার জোর বাড়িয়ে উত্তর পাঠালো, ওনার হাতে কেক খেতে না পারলে কি হবে? ওনার কোলে তো উঠেছি, ডাইনিটা তো আর তা পারেনি। তুষির মন খারাপ তাও গেল না, পুরনো যুক্তিরা মানলো না ওসব। মনে হলো স্বার্থের হাতে কেক না খেতে পারাটাই এই মুহূর্তে ওর ইহজগৎ ধ্বংস করে দিচ্ছে। ফের কটমট করে আইনিরের দিকে চাইলো সে। বাড়িতে পায়েস রান্না হয়েছিল, সবার জন্মদিনেই হয়। আইরিন এক বাটি নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছে। শাড়িটা এত পাতলা, কোমরের এক ভাগ স্পষ্টভাবে চেয়ে আছে প্রায়। তুষি মেজাজের দহরম মহরম দশা নিয়ে খিটমিট করে নজর সরলো এবার। কিন্তু আইরিন ঘুরে ফিরে এসে বসলো ঠিক ওর সামনে। তার মাঝে আনন্দের ফুলকো জোয়ার থই থই করছে। স্বার্থ যে তুষিকে কেক খাওয়ায়নি ঢের খেয়াল করেছে ওর। নিশ্চয়ই বস্তির মেয়েটার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখন। ইস, এটাই যে চাইছিল আইরিন। আচমকা ওর কানে এলো তুষুর গুনগুন করে দাঁত পিষে গাইছে,
তোরে দেখলে মনে হয় জুতা খুইলা মোজা দিয়া তোরে পিটায় ডাইনি, তোরে পিটায়। হতভম্বতায় পায়ে আইরিনের মাথায় উঠে গেল, খুক খুক করে কেসে উঠল সে। মুখ থেকে বাইরে ছিটকেও এলো কিছুটা। তুষি ঠোঁট চিপে হাসলো। রোকসানা মেয়ের অবস্থা দেখে ছুটে এলেন। কি হয়েছে বেবি বলে ফেনা তুললেন মুখে। আইরিন কোনো রকমে নিজেকে সামলে চোখ রাঙিয়ে চাইলো তুষির পানে। গজগজিয়ে বলল, গানটা কি তুমি আমাকে উদ্দেশ্য করে গাইলে? তুষি সরল গলায় শোধালো, কোন গান? রোকসানাও শোধালেন, কোন গান? ও আবার তোমাকে নিয়ে কি গাইলো? আরিন চুপ করে গেল। এই লজ্জাজনক গানের কথা সে কাউকে বলা তো দূর, মুখেও আনতে চায় না। নাক ফুলিয়ে বলল, কিছু না। আইরিন আর বসলো না। তুষিকে একবার ক্ষিপ্ত চোখে পরখ করে জায়গা ছেড়ে গেল। সার্থ যখন বসার ঘরে এলো তখন সোফা সেট গোটা পরিবার দিয়ে ভর্তি। আড্ডায় মজেছে সকলে। জামিল আসাতে রেশটা আরো বাড়লো তার। এত মজার মজার কথা বলে ছেলেটা, যে কোনো জায়গায় 2 মিনিটেই মাতিয়ে দিতে পারে। এর মাঝে একবার উপরে গিয়ে শওকতের সাথেও সাক্ষাৎ সেরে এসেছে জামিল। এসব ছোটখাটো কাজে তার কখনো ভুল হয় না। স্বার্থ ভেবেছিল এখানে বসবে না, তাই সোজা হাঁটা ধরল ঘরে। তক্ষুনি উদ্গ্রীব হয়ে ডাকলো আইরিন, ভাইয়া কোথায় যাচ্ছেন? সবাই তো এখানে। রোকসানা ফিসফিস করে বলল, ও যেখানে ইচ্ছে যাক, তোমার কি? চুপ করে বসো প্লিজ মাম্মা। আজ তো বকো না। আজ ভাইয়ার বার্থডে। রোকসানা কিছু বলতে নিলেই নাসির শুধালেন, অ্যানি প্রবলেম হানি? সহাস্যে কথাটুকু গিলে নিলেন তিনি। না না, ঠিক আছে। জামিলও ডাকলো স্বার্থকে, কিরে বেটা, আমরা এখানে আড্ডা দিচ্ছি আর তুই ঘরে গিয়ে খিল দিয়ে থাকবি? তাহলে আমি এত কষ্ট করে এলাম কেন, হ্যাঁ? তনিমা বলল, আয় না, বস এখানে। স্বার্থর কান সবার কথার দিকে থাকলেও দৃষ্টিজোড়া অন্য কোথাও। অয়ন তুষি সেন্টার টেবিলের এপার ওপার বসেছে। চানাচুর থেকে ভাজা পোড়া এটা ওটা নিয়ে মেয়েটাকে সাধছে অয়ন। তুষি মানা করলেও শুনছে না। কেমন যেচে পড়ে বলছে, একটা কিছু অন্তত নাও তুষি। অথচ তুষি কি নেবে কি নেবে না সেটা তুষির সিদ্ধান্ত। অয়নের এত আদিক্ষেতা কিসে? স্বার্থ ঘরে যাওয়ার সিদ্ধান্ত বদলালো। এসে বসলো কাউসে। জয়নব হঠাৎ বললেন, তা জামিল, বিয়ে টিয়ে কবে কি করবে? ভাবলে কিছু? ভেবেছি দিদুন, একজনকে তো ভালো লাগে, দেখি সে চাইলে খুব শীঘ্রই সব এগোবে। রেহনুমা সাগ্রহে শুধালেন, ওমা তাই? তা মেয়ে কি অস্ট্রেলিয়ার নাকি? জামিল কেমন রহস্য করে হাসলো, বলল, জানাবো আন্টি, আপনাদের সবার আগে জানাবো। তুষি মুখ কুঁচকে ফেললো। এই লোকটা সুবিধার নয়, কি সব বাজে বাজে কথা বলছিল তখন। যদি কোনোভাবে ওর দিকে নজর দেয় একেবারে চোখ গেলে দিবে। আচ্ছা, উনি কি ওনার বন্ধুকে ওদের বিয়ের কথা বলেননি? না বললেননি নিশ্চয়ই। বললে তখন ছেলেটা ওসব গদগদ কথাবার্তা বলতো না। তাহলে বিটকেলটা যে তখন ওনাকে ওভাবে টেনে টুনে নিয়ে গেলেন, তারপর কি হলো? দুজনের আলাপ শুনে তো মনে হচ্ছে না সিরিয়াস কিছু ঘটেছে। জামিল বলল, আচ্ছা এসব এখন বাদ। খালি মুখে আড্ডা জমছে না, একটু মিউজিক টিউজিক তো দরকার নাকি? মৃত্যু উজ্জ্বল হয়ে বলল, সাউন্ড সিস্টেম বাজাবো? আরে না না, আমাদের এই সভায় যেখানে দুজন ভালো গায়ক মজুদ আছে সেখানে সাউন্ড সিস্টেম লাগবে কেন? কিরে সার্থ, তুই তো ভালো গান গাইতি এক সময়, সেই আমাদের আড্ডার কথা মনে আছে? রবীন্দ্র সরোবরে গত সন্ধ্যায় সবাই একসাথে গিটার বাজিয়ে গাইতাম। গানা আজকে একটা। তুষির ঠোঁট বাঁকিয়ে ভাবলো, গান না ছাই, এই খচ্চরে লোকের কণ্ঠে আবার সুরও আছে নাকি? নিশ্চয়ই ভাঙা রেডিওর মতো কিছু একটা ক্যাঁ ক্যাঁ করে গায়। আরিন আহ্লাদে গলে গলে বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ গান না, আমি কখনো আপনার গান শুনিনি। তুষি ভিঞ্চি কেটে মুখ ফিরিয়ে নিল। স্বার্থ ফটাফট নাকচ করলো প্রস্তাবটা। ছোট করে বলল, না, মুড নেই। সাইফুল বললেন, কেন রে? গানা ইচ্ছে করছে না চাচু, অন্য একদিন। কেউ আর জোর করলো না, তবে সবারই একটু মন খারাপ হলো। চাইছিল স্বার্থ গেয়ে শোনা কিছু একটা। এর মাঝে মিন্টু একটা কাজের কাজ করেছে। এক ছুটে ঘরে গিয়ে গিটার নিয়ে এসে বুক ফুলিয়ে জানালো, গিটার এনেছি, কে গাইবে এখন? জামিল হতাশ কণ্ঠে বলল, বার্থডে বয় তো গাইছে না, এনেই যখন ফেলেছো তাহলে দ্বিতীয় গায়ক অয়ন আফসার গাইবে। মৃদু চমকে আর চাইলো অয়ন, আমি? না না, আমি না, অনেকদিন গান টান গাই না, গলার অবস্থা ঠিক নেই। জামিল গিটার ওর কোলে দিয়ে বলল, আমাদের ঠিকের দরকারও নেই, যা গাইবে তাই শুনবো, রাইট ইউষা? ইউষা বসেছিল চুপ করে, নড়ে চড়ে তাকালো, হেসে বলল, হ্যাঁ। অয়ন গিটারে হাতে নিল। তার আঙ্গুল বোলাতেই শব্দ হলো একটু। তারপর ফট করে বলল, গাইবো এক শর্তে, যদি তুষিও আমার সাথে গায়। নীরব হাওয়ার মাঝে ঝপাত করে বাজ পড়ল যেন। অমনি খ্যাপাটে চোখে মুখ তুলল স্বার্থ, যেন এমন বাজে কথা এর আগে সে কোনোদিন শোনেনি। তুষি সজোরে মাথা নেড়ে বলল, এমা না না, আমি গান জানি না। তনিমা বললেন, একদম মিথ্যা বলবি না, সারাদিন যে গুনগুন করে গাইতে থাকিস আমরা সবাই কিন্তু শুনি। ও মিনমিন করে বলল, সেটা আর
এটা কি এক নাকি? সবার সামনে গাইবো কি করে? আমার লজ্জা লাগে। হাসনা এবার মুখ খুললেন। লজ্জাবতী আইসে রে, পুরা বস্তিতে গলা ফাড়াইয়া ফাড়াইয়া গান গাইতি। তোর গানের যন্ত্রণায় তিন্নির মা অহনো দুই বেলা গাইলেও পারে। আর হ্যাঁ কয় গান জানি না। সবাই হু হা করে হেসে ফেললো অমনি। তুষি ঠোঁট উল্টালো। ঈশা গাঢ় গলায় বলল, গাও না তুষি, এরকম আড্ডা তো প্রতিদিন হয় না, গাও। তারপর ছোট্ট করে শ্বাস ফেললো মেয়েটা। খুব করে চাইলো ওর যেন এখন কষ্ট না হয়, একদম যেন চোখ ছলছল না করে। তুষি আর আপত্তি করলো, মাথা নাড়লো আস্তে, সঙ্গে সঙ্গে চেয়ারের হাতলের হাতের তালুতে চেপে ধরলো স্বার্থ। জামিল একবার আর চোখে দেখে নিল তাকে, মিটিমিটি হেসে গলা ছেড়ে বলল, তাহলে শুরু করা যাক। প্রিয় শ্রোতা, এখন আপনাদের মাঝে গান গেয়ে শোনাবেন সৈয়দ আয়ন অয়ন আফসার এবং তুষি। উল্লাসে সবাই হাততালি। আইরিন চসূচক শব্দ করে বলল, গড, এসে বসে বসে কুকুরের ঘেউ ঘেউ এখন শুনতে হবে। তার কথা কারো কানে না এলো না, সবাই উৎসুক হয়ে বসলো। অয়ন গিটারে মন দেয়, একটা দুটো করে তার বাজিয়ে আস্তে আস্তে সুর ধরে, মধুর এক হাওয়ায় মিলিয়ে দেয় ভরাট গলার স্বর, গেয়ে ওঠে সজরে, আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহায় প্রেম ভাষায় কোন চলে। ও মাই লাভ, আদুরে আলাপ, ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে, বি মাই লাভ, একটা গোলাপ চুপিসারে রেখে গেলাম তোর কোলে। ইউষার ঠোঁটে নিষ্পব হাসিটা বড় টেনে টুনে ধরে রাখা, ভেতরে ভেতরে গোল উত্তাপ হয়ে অকথ্য যন্ত্রণারা ঘুরছে। অয়ন কেমন কেমন চোখে তুষিকে দেখে গাইছে, সে জানে বোঝে, গানের প্রতিটা লাইন তুষির জন্য, তাও জানে সে। আর এই প্রেমিক সুলভ চাহনিটাই ইউষা মেনে নিতে পারে না, না চাইতেও বুক দুমড়ে মুচড়ে যায়। ইউষা অন্যদিকে ফিরে চোখের জল খুব আড়ালে মুছে ফেললো। এদিকে ভেতর ভেতর চিরবির করছে সাপ, উপরের দাঁত নিচের দাঁতে ঘষছে, শরীরের রোমকূপ অবধি জ্বলছে তার। অয়ন তুষির সাথে ডুয়েট গাইছে, ভালো কথা, এরকম গান গাইবে কেন? ও মাই লাভ, বি মাই লাভ, এসব কি শব্দ? পৃথিবীতে কি আর কোনো গান ছিল না? একটা দেশাত্মবোধক গান গাইলেও তো পারতো। এর পরপরই তার কান ঝাঁঝিয়ে দিতে গানের লাইন ধরলো তুষি। মনেরই দেয়ালে খামোখা খেয়ালে আঁকিবুকি তোর ছবি, ও জাগিয়ে চলে যা, তবু তো বলে যা, কবে রে আমার হবি। গাইতে গাইতে চোরা চোখের কোণ তুলে সার্থকে দেখলো সে, চড়া বুক অব্দি পৌঁছালো নজর, ঢোক গিলে পরপরই নুয়ে নিল মাথাটা। অয়ন ফের গিয়ে তোর উত্তরই আশায়, প্রশ্নরা চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দুহায় প্রেম ভাষায় কোন চলে। স্বার্থ আর সহ্য হলো না, সবাই যখন গানের সুরে বিভোর, ঝট করে উঠে দাঁড়ালো সে। অয়ন পরের লাইন গাইতে গিয়েও থমকালো, এতে চাইলো ওর পানে। এবার তাকালো বাকিরাও। অয়ন দেখে স্বার্থ তিতিবিরক্ত চোখে ওকেই দেখছে। সুদালো, কিছু হয়েছে ভাইয়া? স্বার্থ হাসুয়েন বলল, গিটারটা দে। জয়নব বললেন, গিটার দিয়ে কি করবে দাদু ভাই? অয়নের দেওয়ার অপেক্ষায় স্বার্থ রইল না, নিজেই ওর হাত থেকে কেমন ছিনিয়ে নিল, ফের এসে বসলো আগের জায়গায়, কুঁচকে থাকা কপালে জবাব দিল, এখন আমি গাইবো। সবাই বিস্ময়বহ হয়ে চেহারা টান টান করে ফেললো। জামিল উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি গাইবি তুই? স্বার্থ উত্তর না দিয়ে একপল তুষির দিকে তাকায়, মেয়েটা কেমন নিষ্পাপ চোখে টুকটুক করে দেখছে। স্বার্থর প্রথমবার মনে হলো তুষির মুখটায় আশ্চর্য রকম মায়া, কাক ভরে সদ্য ওঠা সূর্যের রশ্মি কিংবা ময়ূরের পেখমের মতো সৌন্দর্য তার। এই সৌন্দর্যই কি তবে এতদিন স্বার্থকে অস্থির করে তুলতো? এই চোখ, এই তাকানো, এসবই কি ওর সমস্ত নীতি, সব শক্তপোক্ত বাদ ভেঙে দিত ওর? স্বার্থ উত্তর জানে না, তবে গিটারের তালে আঙ্গুল চালিয়ে নীরের জমার স্বর নামিয়ে গলা ছিঁড়ে গাইল। ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে কে যেন দাঁড়িয়ে প্রেম হাতবাস, কে জানে মনের অলিগলি হয়ে কেন পালালি। রাতেও মরীচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই উড়ে, লা 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 লা, ওহো হো হো, ওহো হো হো, ওহো হো হো। আইরিন গালে হাত দিয়ে বসে আছে, তার চোখে অপার মুগ্ধতা। স্বার্থ ভাই এত ভালো গান গায়, একটা মানুষের এত গুণ থাকবে, এজন্যই তো ও এত দেয়া না ওর জন্য। মাম্মাম যে কেন এসব বোঝে না। তবে এর থেকেও বাজে অবস্থা তুষির, মেয়েটার রঙা ঠোঁট ফাঁকা হয়ে গেছে, চোখ মুখে ফেল ফেলে বিস্ময়। স্বার্থর ওই গৌরবর্ণের মুখ থেকে নজর সরানো যাচ্ছে না। কি দারুণ গান উনি গান, কি চমৎকার গলা।
তুষি কি নতুন করে আবার প্রেমে পড়েছে? ওর বুকের ভেতরটা কি ধুকপুক করছে আবারও? হ্যাঁ, করছে। এই তো, ও পরিষ্কার টের পাচ্ছে কি নিখুঁত যন্ত্রণা চিরে খুঁড়ে হৃৎপিণ্ডটা বাড়িয়ে আসার জোগাড়। চারটে অলিন্দই ধূপধাপ গতিতে কানে কানে বলছে, তুষি, তোর আর শক্ত থাকা হবে না। এই যে তুই আবার গলে যাচ্ছিস, এই যে তুই আবার মরছিস ওনার তরে। এখন দেহ থেকে প্রাণটা না যাওয়া অব্দি এই সর্বনাশ থেকে নিস্তার পাওয়ার কথা ভুলে যা তুই, তুষি। একদম ভুলে যায়। অয়ন সন্দিহান চোখে একবার তুষিকে দেখলো, একবার সার্থকে। ভাইয়ের উপর তুষির নিষ্পলক চাহনিটা স্পষ্ট মনে বিঁধল তার। তুষি এইভাবে ভাইয়াকে কেন দেখছে? স্বার্থ তখনও দিন দুনিয়ার সবকিছু শিখেই তুলে মন দিয়ে গাইছিল। খুঁজেছি তোকে রাত বিরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে। মনেরও অলিগলি হয়ে কেন পালালি? রাতেও মরিচিকা দেখেছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই উড়ে, লা 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 লা। আচমকা ওর খেয়াল পড়লো অয়ন তুষির দিকে তাকিয়ে আছে। সে সময় তুষিও তাকালো। সোজাসুজি চোখাচোখিটায় ঠোঁট টেনে হাসলো অয়ন। একটা মানুষ হাসলে তো আর মুখ গোমরা করে রাখা যায় না। সৌজন্য বোধে তুষিও হাসলো একটু। স্বার্থর মেজাজের জ্বলন্ত শিখায় এই হাসি যেন এক ফোঁটা ঘি। হিংসার দাবাদহে শতভাগ পুড়ে গেল সে। সঙ্গে সঙ্গে গান থামিয়ে গিটার নামিয়ে রাখলো। তারপর দুম করে উঠে এসে কেমন চিলের মতো থাবা মেরে ধরলো তুষির কোনোটা। নিশ্চুপ মেয়েটা চমকে উঠল খুব, তাকালো হকচকে। স্বার্থ কোনো শব্দ করলো না, জিভ ঘষে একটা টুও বাইরে এলো না তার। সবার বিস্মিত নজরে বিন্দুমাত্র তোয়াক্কা অব্দি না করে তুষির শীর্ণ শরীরটা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চললো কোথাও। এত আনন্দ আর সুরের মজে থাকা বসার ঘর নিমিষেই কেমন থম ধরে গেল। স্বার্থের আচমকা কাণ্ডে হতবিহ্বল সকলে। প্রত্যেকে অবাক চোখে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর এক দফা মুখ দেখা দেখি রেহনুমা অস্থির হয়ে পড়লেন। ওভাবে ওভাবে মেয়েটাকে নিয়ে গেল কেন আপা? অয়ন বলল, আমি দেখছি। উঠতে নিলে হাতটা চেপে ধরলেন জয়নব। দরকার নেই, ওদের ব্যাপার ওদের বুঝে নিতে দাও। ওদের ব্যাপার কবে হলো? জয়নব পুরো কণ্ঠে বললেন, দাদু ভাই, নো মোর আর্গুমেন্টস। বসে থাকো চুপ করে। বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ নারীর উপর কথা বলার অভদ্রতাটুকু অয়নকে দিয়ে হলো না। অনিচ্ছায় অনীহায় বোম মেরে বসে রইল সে। মনে হলো কোথাও না কোথাও আজ বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। তুষি ভাইয়াকে যেভাবে দেখছিল, আবার ভাইয়াও তুষিকে যেভাবে নিয়ে গেল, তাতে কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে? অয়ন মুহূর্তে মাথা ঝাঁকায়। ভাবে, না না, হয়তো তুষির প্রতি অবসেশন থেকেই ও উল্টাপাল্টা ভাবছে। ভাইয়া তো বললো ওদের মাঝে কিছু নেই। আর থাকলেও বা এতগুলো দিনেও তুষির উপর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। এখন পিছু হটা অসম্ভব। আইরিনের সব উচ্ছ্বাস উল্লাস শেষ। ব্যাকুল হয়ে বারবার ওই পথটা দেখছিল সে। রুকসানা ফিসফিস করে বলল, কালই বলেছিলাম স্বার্থর মতিগতি ভালো না, প্রমাণ মিলল কিউটি। আইরিনের কান্না পেয়ে গেল। যখনই ও একটু সিগন্যাল পেয়ে আনন্দে ফেটে পড়ে, তখনই তুষি কিছু না কিছু করে ওর থেকে স্বার্থকে দূরে সরিয়ে দেয়। এই মেয়েটাকে কবে না রেগে মেগেও খুনই করে বসে। সবার এই নিস্তব্ধতা কাটাতে জামিল গলা ঝাড়লো, বলল, আচ্ছা, এত চিন্তার কি আছে বলুন তো? হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গেছে, নিশ্চয়ই দে নিডস কোয়ালিটি টাইম। ছাড়ুন ওদের, চলুন আমরা আমাদের কথা বলি। নাসির বললেন, একদম তাই। আড্ডা জমে উঠেছে, মাটি করে লাভ নেই। ইউষা চোরা চোখে অয়নের পানে চাইলো। শক্ত মুখে হাত মুঠো করে মেঝের দিকে চেয়ে আছে সে। চিবুকের দুপাশে রেখা স্পষ্ট। তনিমা রেহনুমা মুখ চাওয়াচাই করলেন। স্বার্থ যে বিয়ের ব্যাপারটা পুরোই নাকচ করে দিয়েছিল, কাউকে এখনো বলেননি তারা। এখন জানানোর সময় নয়। প্রসঙ্গ কাটাতে হাসলেন তনিমা। বললেন, সেই ভালো। স্বার্থ রুষ্ট চাহনিতে উত্তপ্ত আগুন, নিঃশ্বাসে সাঁই সাঁই শব্দ। এসেই তুষির কোনোই ছাড়লো, পরপর নিজের শক্ত দুহাতে সজোরে চেপে ধরলো দুই বাহু। মেয়েটা নিজের ক্ষুদ্র শরীর সহ তার বুকের কাছে ঘেঁষে এলো অমনি। পুরুষালী আঙ্গুলগুলো হিংসের ন্যায় জামা ভেদ করে বসে গেল ত্বকে। তুষি ব্যথায় ঠোঁট কুঁচকে নেয়। স্বার্থর শিষ্কার শ্বাসের তপ্ত বাতাস এসে চোখে মুখে লাগে। ভালো করে তাকানোর আগেই কেমন গর্জে উঠল সে মানুষ। এনাফ তুষি, জাস্ট এনাফ। যথেষ্ট হয়েছে, যথেষ্ট করে ফেলেছ। এবার এসব বন্ধ করবে তুমি? আই ক্যান টলারেট ইট অ্যানিমোর। তুষি বিস্ময়ে আকাশ থেকে বলল। হুট করে স্বাস্থ্যর এত রাগ, এত ক্ষোভ, আর এই কঠিন চাহনির এক ফোঁটাও মনে ঢুকলো না। না, মাথাতে। সরল গলায় শুধালো, কি করেছি আমি? সার্থক খেপে গেল আরো। ইনোসেন্ট সাজছ? বোঝাতে চাইছো তুমি কতটা নিষ্পাপ? অয়নের সাথে তোমার কি চলছে আমি জানি না? আমি ঘাসে মুখ দিয়ে চলি? তুষি তাজ্জব হয়ে বলল, ওনার সাথে আমার কি চলছে মানে? ওনার সাথে কি চলবে আমার? স্বার্থ আরো ক্ষিপ্ত হয়ে চেপে ধরলো বাহুটা। তুষি আর্তনাদ করে বলল, লাগছে। স্বার্থ কথায় কান দেয় না।
হিতাহিত জ্ঞান শূন্য যেন, বরং ক্ষুব্ধতায় দাঁত খিচে বলল, আই জাস্ট ফাকড আপ ইউর অ্যাক্টিং লেভেল। এতটাও শিয়ানা এখনো হতে পারোনি তুমি। যখনই আমি তোমাকে রিজেক্ট করলাম অমনি অপশন বি হিসেবে অয়নকে বেছে নিয়েছো কেন? ও ডাক্তার, ভালো বেতন পাচ্ছে, দেখতে ভালো তাই? তুষি নিস্তব্ধ হয়ে পড়ল। বিমত্ততায় ঠোঁট দুটো সরে গেল দুপাশে। স্বার্থ বলেই গেল গড় করে, কি করছো এসব ওর সাথে? তোমাদের এত মেলামেশা কিসের? কিসের এত হাসাহাসি? বিয়ে করবে ওকে? বলো, আমি তোমাকে বউ বলে স্বীকার করিনি দেখে এখন কি তুমি অয়নের বউ হতে চাইছো? এত সেজেগুজে সিডুইস করছো ওকে? তো সে কিংকর্তব্য বিমূঢ় বাকরুদ্ধ, জিভ খসিয়ে কিচ্ছুটি বলতে পারলো না। স্বার্থর রাগ আরো বাড়লো তাতে। হাতটা জোরে জোরে ঝাঁকিয়ে বলল, উত্তর দিচ্ছ না কেন ডাফার? নাকি বলার মতো কোনো কথাই নেই? সত্যিটা ধরে ফেলেছি তাই না? বুঝে গেছি তুমি কেমন, তাই তো? তুষি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তাও। শুধু ঠোঁট জোড়া সময় নিয়ে নাড়ালো। আপনি আমাকে এরকম ভাবেন? ভাবার কি আছে? তুমি তো এমনই। তোমার কি মনে হয় আমি এক দুদিন দেখে কথাগুলো বলছি? নো, দিনের পর দিন চোখের সামনে অয়নের সাথে তোমার বেহায়াপানাগুলো দেখেছি আমি। এই তুমি সৈয়দ বাড়ির মেয়ে? বিদ্রুপ করে হাসলো সার্থ, বলল, শরীরে এবারের রক্ত থাকলে কি হবে? মানুষ তো সেই বস্তিতেই হয়েছে। কুকুরের লেজ তো আর কখনো সোজা হয় না। আর না চোর হয় সাধু, লোভী মেয়ে একটা। তুষির চোখের কোণে জল ছুটে এলো, ভেঙে চুরে টুকরো হলো বুকের পাশ। সার্থ হুংকার ছুড়ল স্থূল স্বরে, অয়নের থেকে দূরে থাকো তুষি, দূরে থাকো আমার ভাইয়ের থেকে। স্বার্থ আপনারের খারাপ রূপ দেখতে চেয়েও না। ইউ ক্যান্ট বিয়ার ইট। স্বার্থ থামলো, শ্বাস নিল, ধাক্কা দেওয়ার মতো করে ছাড়লো ওর বাহু জোড়া। পিছু ঘুরে হাঁটা ধরবে তুষি, মুখ খুলল সবে। খুব মৃদু গলায় বলল, অনেকক্ষণ বললেন, ভদ্র মেয়ের মতো শুনলাম সবটা, এবার আমাকেও কিছু বলতে দিন। ঘুরে চাইলেও স্বার্থ ভুড়ি উঁচিয়ে বলল, এখনো তোমার বলার মতো কথা আছে? তুষির ঠোঁট টেনে মলিন হাসলো, দীর্ঘশ্বাস পেলে হাতের তালু মুছলো কার্নিশের জলটুকু, বলল, আপনি একদম ঠিক বলেছেন, আমি আসলেই লোভী। আমি আসলে কুকুরের লেজের মতো বেহায়া। না হলে প্রথম দিন থেকে আপনার এত অপমান অসম্মানের পরেও আপনার প্রতি আমার সম্মান বেঁচে থাকে? স্বার্থের চেহারা ঝিম মেরে গেল, টান টান হলো ভুরু দুটো। তুষি এসে ওর মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আপনার যদি মনে হয় আমি অয়ন ভাইয়ের সাথে হেসেছি মানে তাকে বিয়ে করব বলে হাত করছি, তাহলে তাই। আপনার যদি মনে হয় আমি অয়ন ভাইয়ের বউ হতে চাইছি কারণ আপনার থেকেও বেশি টাকা পয়সা আছে, তাহলেও তাই। আপনি যা বলছেন সব সত্যি, সব ঠিক, কিন্তু তাতে আপনার কি? আমি কি করব সেসব আমার সিদ্ধান্ত। আপনি এ নিয়ে আমাকে কথা শোনানোর কে? হু আর ইউ মিস্টার স্বার্থ আবরার? স্বার্থ হতবাক হতো বুদ্ধি। প্রথম দিন দেখা হওয়া সেই মিনমিন করে ভুলভাল ইংরেজি বলা মেয়েটার কণ্ঠে আজ প্রচন্ড তেজ, গরিমা তার চোখে মুখে। স্বার্থ স্তম্ভিত আওড়ালো, তুমি আমার নাম ধরে ডাকছো? ডাকছি, কি করবেন? নাম ধরে ডাকার জন্য নিশ্চয়ই জেলে ভরা যায় না। তাও তো যথেষ্ট সম্মানের সাথে ডাকলাম, কিন্তু আপনি কোনো সম্মান পাওয়ার যোগ্যই নন। আগুন চোখে হুংকার ছুড়ল স্বার্থ, তুষি। কি তুষি? আপনি তো নিজেই বলেছেন আপনার আমার বিয়ে হয়নি, আমি আপনার কেউ নই, আপনিও আমার কেউ নন, তাহলে এখন আমাকে নিয়ন্ত্রণ করছেন কিসের জোরে? কেন আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন? স্বার্থ দাঁত চিবিয়ে বলল, আমি তোমাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না, ইউ জাস্ট গো টু হেল। অয়ন আমার ভাই, আমি আমার ভাইয়ের জন্য বলছি। আজ তুমি আমাকে ভালোবাসবে, আমি রিজেক্ট করলে গিয়ে অয়নকে ভালোবাসবে, এসব চলতে পারে না। আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি বলেছি কখনো? স্বার্থ সচেতন চোখে চাইলো, থেমে থেমে বলল, মানে ভালোবাসো না? তুষির স্বর পাথর সম, না। তাহলে কাগজে সেদিন কি লিখেছিলে? ওখানে কোথাও আপনার নাম লেখা ছিল? স্বার্থর কথা হারিয়ে যায়, বিমূর্ত চেয়ে থাকে কিছু পল, পরপরই উদ্বেগ নিয়ে বলে, তার মানে আমার সন্দেহ ঠিক? হ্যাঁ। স্বার্থ উত্তেজিত হয়ে বলল, এর মানে, আইলা ইউ লাভ অয়ন? সেটা আপনাকে বলতে বাধ্য নই। ইউ ক্যান ডু দিস তুষি। বাড়ির সবার চোখে আমরা এখনো স্বামী স্ত্রী। অয়নের ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি ওকে এভাবে ঠকাতে পারো না। তুষির গলার জোর বাড়লো, স্বামী স্ত্রী? কারা স্বামী স্ত্রী? মানি না আমি। এতদিন আপনি মানেননি, এবার আমিও মানি না। মেয়েটার চোখ ফের টইটুম্বুর হয়ে উঠল, কণ্ঠ ভেঙে এলো কথা বলতে গিয়ে। আপনার মতো একটা নোংরা মানসিকতার লোক আমার স্বামী হতেই পারে না, যে কোনো কিছু বাদ বিচার না করে নিজের ছোট ভাইয়ের সাথে একটা মেয়েকে জড়িয়ে এত বিশ্রী বিশ্রী কথা ভাবতে পারে। সে কতটা নিচু মনের আমি শুধু ভেবেই অবাক হচ্ছি। স্বার্থ কিছু চোটে বলতে গেলে কথা কেড়ে নিল তুষি, মুখের সামনে আঙ্গুল তুলে বলল, আপনি নিজের সীমানায় থাকুন। আমার সিদ্ধান্ত আর আমার মধ্যে নাক গলানোর অধিকার আপনাকে দিইনি। তাই আমার জীবনে অয়ন আসবে না কে আসবে আমি বুঝবো। এসবে আপনি আমাকে নিয়ে কিছু
কি ভাবলেন না ভাবলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে আমার কাছে কোনো মানেই রাখে না, তার ভাবনা দিয়ে আমার কি? আমার তো এখন আপনার মুখ দেখতেও রুচিতে পাচ্ছে। ছি! স্বার্থের বক্ষতলে অব্দি পুড়ে ছাই হয়ে গেল। তুষি উল্টো ঘুরে হাঁটা ধরতে সঙ্গে সঙ্গে বিশাল ফুলদানির গায়ে লাথি মারল সে। শব্দটায় এক কদম থামলো তুষি, ঢোক গিলে পরপরে ঢুকে গেল রুমে। এই নিষ্পহতায় ভীষণ রোষে ফেটে পড়ল ছেলেটা। উন্মাদের ন্যায় দর হাতে ৮-১০টা ঘুষি মারল দেয়ালে। আঙ্গুল সহ ছুলে গেল, চামড়া উঠে এলো। ফুলদানি ভাঙার শব্দে ছুটে হাজির হলেন তনিমা। রেহনুমাও পেছনে এসে দাঁড়ালেন। কি হলো, কি ভাঙলো? পরপর মেঝেতে ছড়ানো টুকরোগুলো দেখেই আঁতকে উঠলেন দুজনে। এটা কি? এটা ভাঙলো কি করে? ছেলের হাতের দিকে চোখ পড়লেই হাতের জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে। তনিমা আর্তনাদ করে বলেন, এমা কেটে গেছে দেখতি। কি ভাব! হাতটা ধরতে গেলেই স্বার্থ ঝট করে সরিয়ে নিল। একটা কথাও না বলে হনহন করে ফিরে গেল ঘরে। তার চেহারায় দুরূহ কটমটে দশায় বসার ঘরের সবাই বুঝে ফেলল একটি নীরব দাঙ্গা শেষ হলো এখনই। তুষি অধৈর্য হাতে দরজা আটকে দেয়, পিঠ ঠেসে মেঝেতে বসে পড়ে, হাঁটুতে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে পরপর। আপনি আমাকে এতগুলো খারাপ কথা বলতে পারলেন, এত জঘন্য ভাবতে পারলেন আমাকে? আপনাকে ছাড়া, আপনার শূন্যতায়, আপনাকে চাওয়ার পরেও আপনাকে না পাওয়ার অপূর্ণতায়। যেখানে আমি প্রতি মুহূর্তে গুমড়ে মরছি সেখানে আমি অন্য কাউকে নিয়ে ভাববো, তাও তার টাকা, তার অবস্থা দেখে? এও সম্ভব? আপনি আমাকে বুঝলেনই না বিটকেল, আমার ভালোবাসাও বুঝলেন না। আপনি শুধু নিজের রাগ, নিজের ইগোকেই বুঝলেন। এতটা নিচে নামতে কি করে পারলেন আপনি? আমার চরিত্র নিয়ে এই নিয়ে বিনিয়ে এভাবে বলতে পারলেন? আপনার একটুও বাধেনি? তুষি মুখ তুলে এক ঘষায় চোখ মুছল, নাক টেনে সামলালো নিজেকে, দৃঢ় কণ্ঠে বলল, আচ্ছা বেশ, আমার ভালোবাসা যখন বুঝলেনই না তখন তুষিও আর ভালোবাসবে না আপনাকে। এবার থেকে আপনাকে শুধু ঘৃণা করব আমি। আজ আপনি যা যা বললেন সেজন্য তুষি কখনো ক্ষমা করবে না আপনাকে, কখনো না। ঈষা উদ্বিগ্ন চিত্তে ছুটে এলো, ভেতরে ঢুকতে গিয়ে দেখলো দরজা বন্ধ। সাথে সাথে ধাক্কা দিয়ে ডাকলো, তুষি তুষি, কি হয়েছে? দরজা খোলো তুষি। উত্তর এলো ভাঙা স্বরে, আমাকে একটু একা থাকতে দাও ঈশা। না, আমাকে তো কখনো একা ছাড়োনি, তাহলে আমি কেন ছাড়বো? খোলো প্লিজ, কি হয়েছে বলো আমাকে। বললাম না যাও, আমাকে একা থাকতে দাও, আল্লাহর দোহাই তোমার। ঈশা হা করতে নিলে অয়নকে দেখে থেমে গেল। ছেলেটার চেহারায় উৎকণ্ঠার বন্যা। সে নিজেও দরজায় বাড়ি দিল দুটো। তুষি তুষি, শুনতে পাচ্ছ? ভেতর থেকে উত্তর এলো না। অয়ন উষার দিকে চাইলো। ভাইয়া ওকে কি বলেছে তুই জানিস? ঈশা মাথা নাড়ল, দুপাশে জানে না। অয়ন চোখ গরম করে একবার উপরে স্বার্থের ঘরের দিকে চাইলো। পোক্ত চিবুকে হাঁটা ধরতেই হাতটা টেনে ধরলো ঈশা। ভাইয়ার কাছে যাচ্ছ? আজ আমি এর একটা বোঝাপড়া করব। যার সাথে ওর কোনো সম্পর্ক নেই তার সাথে এসব আচরণের মানে কি? কিভাবে ও নিজেকে? পাগল হলে? এখন পরিস্থিতি হাতে নেই অয়ন ভাই, এমন কিছু করো না। কিসের পরিস্থিতি? এমনিতেও আমাকে ব্যাপারটা নিয়ে কথা তুলতে হতো। তুষির সাথে ওর বিয়েটা একটা ছেঁড়া তারের মতো ঝুলছে। শেষ করুক এটা, যাতে ওর উপর আর কোনো অধিকার না থাকে। সেটা অন্তত আমার এনশিওর করা উচিত। সেসব পরে করা যাবে। এখন তুষির মন মেজাজ ঠিক নেই, হয়তো কাঁদছেও। এক্ষুনি আরেকটা অশান্তি না বাড়ালে হয় না? আর তুমি কেন আগে গিয়ে ভাইয়াকে চার্জ করবে? তুষিকে তো এখনো তুমি নিজের কথায় কিছু জানাওনি। আগে অন্তত ওর থেকে শুনে নাও ও কি চায়, তারপর না হয় ভাইয়াকে কিছু বলো। তুষিরও তো একটা মতামত থাকতে পারে। অয়নের কপালে ভাঁজ পড়লো। চিন্তার তোরে নেমে গেল রাগটা। সত্যিই তো, ও যে এখনো তুষিকে কিছু জানায়নি, তবে মনে হলো জানালেও উত্তর বদলাবে না। তুষি ওর সাথে এতটা সাবলীল যখন, না বলবে না নিশ্চিত। স্বার্থ সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের ট্যাপ ছাড়লো। পেটানো শরীরটা নিয়ে দাঁড়ালো তার তলায়। আঙ্গুলের প্রত্যেকটা করের হাড় ভেসে আছে রক্তের লালচে রগ। কতক জায়গায় চামড়া উঠে হা করে আছে, অথচ এক ফোঁটা ব্যথাও সে পাচ্ছে না। বরং ভিন্ন এক রাগে সারা শরীর ঝলসে যাচ্ছে অ্যাসিড পড়ার মতো। এর তোর ভয়ানক। ট্যাপের ঠান্ডা জল শুকনো শার্ট থেকে শুরু করে পকেটে থাকা ফোনটা অবধি ভিজিয়ে দিলেও ওই জ্বলন পোড়ানোর ছিটা ফোঁটাও কমিয়ে দিতে পারলো না। ছুলে যাওয়া হাতটা দেয়ালে রেখে মাথা নুয়ে দাঁড়ালো স্বার্থ। দৃষ্টিতে বারুদ, ক্ষুব্ধ চোয়াল, বলিষ্ঠ দেহ থরথর করছে ভীষণ ক্রোধে। নিঃশব্দে কিছুক্ষণ মেঝের টাইলসে চেয়ে রইল সে। হঠাৎই ঠোঁটের কোণ তুলে হাসলো একটুখানি। দাঁত পিষতে পিষতে ভাবলো, স্বার্থর জেদ, স্বার্থরিকর সম্পর্কে তুমি জানো না তুষি। খুব বড় ভুল করলে আমাকে খেপিয়ে। এবার যতক্ষণ না তুমি আমার জন্য কেঁদে অস্থির হয়ে মাপ চাইবে আজকের বেয়াদবির জন্য, ততক্ষণ অবধি স্বার্থ আবরার তোমার দিকে ফিরেও তাকাবে না। অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ বেব।
ঘরের পরিবেশে একটা থমথমে হাওয়া বয়ে গেল আজ। আর কোনো হাসি মজা কিচ্ছুটি হলো না। রাতে খেলো না তুষি, স্বার্থ এলো না নিচে, না খেলো অয়ন, আর না খেলো ইউষা। শুধু আইরিন দুটো ডানা মুখে তুলে শুতে চলে গেল। চিন্তায় তার মরা মরা দশা, দোটানা মাথা জুড়ে। স্বার্থ তুষির মধ্যে যদি গুরুতর কিছু হয় তাহলে ভালো, কিন্তু ওই গুরুতর কিছু ঘটবেই বা কেন? ওদের মধ্যে তো গভীর কিছু নেই। আর যাদের মাঝে গভীর কিছু নেই তাদের মাঝে। আইরিন ভাবতে গিয়ে পাগল হয়ে যায়। কোনো রকমের চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু না। যতবার চোখ বন্ধ করছে স্বার্থ তুষির টেনে নেওয়া দৃশ্যটাই ভাসছে চোখের পর্দায়। ও বিরক্ত হয়ে উঠে বসলো। ছাদের দিকে মুখ তুলে ভাবলো, একটা কি মিরাকেল হতে পারে না যাতে স্বার্থ ভাই পুরোপুরি আমার হয়ে যায়? জামিল অনেকক্ষণ অপেক্ষা করছিল স্বার্থর নিচে আসা কিনা। এলো না, ফোনও ধরলো না। ওকে ধরে বেঁধে রাতের খাবারটা খাইয়েছিলেন তরিমা। সবাই আজ থেকে যেতেও বলল। কিন্তু জামিল এসেছিল সোজা এয়ারপোর্ট থেকে, এখনো নিজের বাসায় মুখ দেখেনি। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল তাই। তারপর সেই রাতটা কাটলো কোনো রকমে। বাড়ির প্রত্যেকেই ঝুলে রইল বিস্তর দ্বিধাদ্বন্দ্বের মাঝে। স্বার্থ তুচিকে ওভাবে কেন নিয়ে গেল, ওদের কি কথা হলো, আর কেনই বা দুজন এমন রুমে খিল দিয়ে রইলো, কারো কাছে কোনো উত্তর নেই। কেউ চাইলেও না ঘাটাতে, কারণ সবার চোখে ওদের বিয়ের মানে আছে। মন থেকেই তো তারা মেনে নিয়েছিল। স্বার্থ গাইগুই না করলেই তো ধুমধাম করে সহিমতে বিয়ে হতো আবার। তাও হুট করে মুখে সব বাতিল বললেই কি মন থেকেও বাতিল করা যায়? সকালবেলা সবাই খেতে বসেছে। শওকত, সাইফুল থেকে প্রত্যেকেই আছেন। শুধু নাসির বেরিয়েছেন একটা জরুরি কাজে। শওকত কালকের ব্যাপারে কিছু জানেন না এখনো, তবে খেয়াল করলেন টেবিলে বসা মুখগুলো বড্ড শুকনো শুকনো লাগছে। এদিকে রেহনুমা তখন থেকে তুষিকে ডাকছেন। রাতেও খায়নি, এখনো খাবে না। ইউসা তক্ষুনি ওকে জোর করে টেনে টুনে আনলো। পথে বারবার হাত ধরে মোচড়াচ্ছে তুষি। আমার খিদে নেই ইউসা, প্লিজ। তোমার জন্য আমিও রাতে খাইনি তুষি। এখন না খেলে এখনো কিন্তু খাবো না। তুষি এ যাত্রায় নিভে গেল। ওর দুঃখের জন্য তো আর ইউষাটাকে কষ্ট দিতে পারে না। চুপচাপ অন্ধকার চেহারায় বসলো এসে। আইরিন অমনি ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। গা পিত্তি সহ জ্বলে যাচ্ছে তার। অয়ন খেতে খেতে তুষিকে দেখলো এক পল। মেয়েটার চোখ মুখ সেই একই রকম কালো। কি এমন বললো ভাইয়া যে এখনো মুভ অন করতে পারলো না? ওর মনের প্রশ্নটাই করে ফেললো তনিমা। ওমা, তোর চোখ মুখ ফুলেছে কেন তুষি? এই সত্যি করে বলতো, স্বার্থ তোকে কি বলেছে কাল? তুষি মিহিস্বরে বলল, কিছু না, ছাড়ো এসব। শওকত কপাল কুঁচকে বললেন, বাড়িতে আসলে ঘটেছেটা কি? সবারই তো দেখছি মুখ চোখ অন্ধকার। রোকসানা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, আর বলো না ভাইজান, কাল তোমার ছেলে যে কি খেলা দেখালো। তারপর এক নাগাড়ে গড়গড় করে সবটা বললেন তিনি। সাইফুল বললেন, আহা থাক না। ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে কেন আমরা কথা বলতে যাচ্ছি? ওদেরও নিজস্ব বোঝাপড়ার দরকার আছে। তুষি বিষম শ্বাস ফেলে আওড়ালো, স্বামী স্ত্রী? অয়ন খুব সাবলীল গলায় বলল, কিন্তু ভাইয়া তো এসব চায় না চাচ্ছ। ও তো চাইছে না তুষির স্বামী হয়ে থাকতে। তাহলে বারবার এই সো কল্ড সম্পর্কের ফ্যাসাদে ওদের জড়াচ্ছ কেন? স্বার্থ চায় না মানে? মানেটা মামুনিকেই জিজ্ঞেস করো। ছোট মাও সব জানে বোধহয়। দুই রমিনী নড়ে চড়ে দাঁড়ালেন, মুখ শুকনো করে তাকালেন একে অন্যের দিকে। শওকত শুধালেন, কি হয়েছে তনিমা? কি জানো তোমরা যেটা আমরা এখনো জানি না? তনিমা মাথা নোয়ালেন, খুব মন খারাপ করে বললেন, আসলে স্বার্থের সাথে তুষির বিয়ে তো সেভাবে হয়নি। তখন তুষির নাম পরিচয় সব ভুল ছিল। স্বার্থও জানতো না আসল বউকে। আমি আর ছোট ভেবে দেখলাম যে ইসলামিক দিক থেকে ওদের বিয়েটা সহি হয়নি। তাই স্বার্থকে বললাম নতুন করে আবার ওদের বিয়ে দেওয়ার কথা। কিন্তু স্বার্থ শুনে মানা করে দিয়েছিল, বলেছিল ও তুষিকে পছন্দ করে না। ও এসবের ধারে কাছেও নেই। ঘটনা যারা জানতো না, একটা ছোট্ট বাজ অমনি মাথায় পড়লো তাদের। তুষি চোখ বুজে ঢোক গিলল। এই কথাগুলো শুনলে ওর ওই দিনটার কথা মনে পড়ে যায়। বুকের ভেতর ফের হিংস্র প্রহর পড়ে। ছিন্ন ভিন্ন হয় ওর অনুভূতিগুলো। কিন্তু কাকে বুঝাবে, কিভাবে বুঝাবে? এদিকে আইরিনের মুখ ঝলকে উঠল। তড়িৎ মায়ের পানে চাইলো সে। রোকসানা অবাক হয়ে বললেন, ও মা তাই? কই ভাবি, তুমি তো আমাদের আগে এসব বলনি। এজন্যই তো ভাবছিলাম দুজনে কেন এখনো আলাদা আলাদা থাকছে। সাইফুল যেন বিশ্বাসই করতে পারলেন না। তার আদরের ভাইয়ের ছেলে, যাকে মনে মনে নিজের মেয়ের জামাতা হিসেবে ভেবে ফেলেছেন, এখন সব এভাবে বদলে যাবে? নিশ্চিত হতে শুধালেন, স্বার্থ সত্যি এসব বলেছে ভাবি? হুঁ। ভদ্রলোকের মুখ কালো হয়ে গেল। একবার আর্ত চোখে তাকালেন স্ত্রীর পানে। রেহনুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা যখন চায় না, আমাদের আর গিয়ে গিয়ে কি লাভ বলো? সম্পর্ক সংসার এসব কখনো একতরফা জোর করে হয় না। সৈকত একটা ধাক্কা খেয়েছেন। ভদ্রলোকের অবস্থা আরো বেশি খারাপ এতে। এখানে সবাই অন্তত স্বার্থকে দুটো কথা বলবে, বোঝাবে, চাইলে উপদেশও দিতে পারবে, কিন্তু উনি চেয়েও কিচ্ছু করতে পারবেন না।
অসহায় চোখে তুষির নত মুখটা দেখলেন তিনি। ইস, মেয়েটার চেহারাতে স্পষ্ট কি সাংঘাতিক কষ্ট পাচ্ছে। সবার নীরবতার মাঝেই রুকসানা আচমকা বলে বসলেন, আচ্ছা ভাইজান, বিয়ে যখন সহি হয়নি তাহলে তো স্বার্থকে এখনো ব্যাচেলার ধরা যায়, তাই না? জয়নব বিরক্ত গলায় বললেন, তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? মা, আইডিনের গ্র্যাজুয়েশন তো প্রায় শেষের দিকে। আজ বাদে কাল ওকেও তো বিয়ে দিতে হবে। তো এখন যখন তুষির সাথে স্বার্থর বিয়ে ফিয়ের সব ল্যাটা চুকে গেছে, তাহলে এবার আইরিনের সাথে বিয়েটা দিলে হতো না? কি ভাইজান, আমি তো একবার বলেছিলাম তোমায়। তুষির মাথায় আকাশ ভেঙে পড়লো, থরথর করে উঠলো পায়ের জমিন। পাশে বসা ইউষার হাতটা চেপে ধরলো অমনি। ইউষা ফিসফিস করে বলল, শান্ত হও, শান্ত হও। ভাইয়া আইরিনকে একটুও পছন্দ করে না। ফুপি বললেই হবে নাকি? ভাইয়া শুনলেই রেগে যাবে দেখো। শওকতের মেজাজ খারাপ হলো। এসব কি এখন বলার সময়, তাও তুষির সামনে? রেহেনুমা সাইফুলও খুব বিষণ্ণ হয়ে পড়লেন, অথচ আয়ন শতপুষ্ট গলায় বলল, মাই গুডনেস, আইরিন আর ভাইয়া, মানে এই পিচ্চি আইরিনকে আমি ভাবি বলে ডাকবো? হু। আইরিনের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তনিমা বললেন, এখন এসব নিয়ে ভাবছি না, এগুলো এখন ছাড়ো রুকসানা, পরেরটা পরে দেখা যাবে। রুকসানা নাছোড়বান্দা হয়ে বললেন, কেন ভাবি? আমার মেয়েটা তোমাদের কত পছন্দ করে, সবসময় এখানে থাকতে চায়। দেখতেও আমার মেয়ে তুষির থেকে কোনো অংশে কম নেই। তুষি তো পড়াশোনা জানে না, কালচার জানে না, বড়দের সাথে কথা বলার ভদ্রতাটুকু ওর নেই। তা, অয়ন কথা টেনে নিল অমনি, ফুপি প্লিজ, তুমি তোমার মেয়ের প্রশংসা করছিলে করো, মাঝখানে তুষিকে কেন টানছো? ইউষা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, তাছাড়া ফুপি, ভাইয়া তো বলেছিল ভাইয়া কাউকে বিয়ে করতে চায় না, তাই না বড় মা? তো সেখানে আইরিন আপুকেই বা কেন বিয়ে করবে? তনিমাও তাল মিলালেন, সেই তো, ওই এসব শুনলে রেগে যাবে রুকসানা। এগুলো ছাড়ো, খাও, খাবার ঠান্ডা হচ্ছে। রুকসানা বাধ্য হয়ে কথা গিললেন। আইরিনের উত্তেজনাতেও জল পড়ল। কোনো মতে এতক্ষণ রুদ্ধ দমটা একটু ছাড়লো তুষি। আচমকা কেউ বলল, কার বিয়ের কথা হচ্ছে? সবাই ঘুরে চাইলো সে পথে। থানায় যাবে বলে তৈরি হয়ে এসে দাঁড়িয়েছিল স্বার্থ। সারা শরীরে করা পারফিউমের ঘ্রাণ, মুখখানা স্বভাব সুলভ গাম্ভীর্যে ভরা, দৃষ্টি স্বাভাবিক শীতল। গতকালকের ঘটনার চিহ্ন মাত্র নেই। রুকসানা উদ্বেগ নিয়ে বললেন, তোমার বেটা, শুনলাম তোমার আর তুষির বিয়ে হয়নি। তুমিও নাকি এই সম্পর্কটা নতুন করে এগিয়ে নিতে নারাজ, তাই আমি ভাবলাম আইরিনের সাথে তোমার চার হাত এক করলে কেমন হয়। ভাইজানকে বলেছিলাম এর আগে, আইরিনটাও তোমাকে খুব পছন্দ করে, কিন্তু তোমার বাবা মা তো এ নিয়ে কথা বলতেই চাইছে না। স্বার্থ আর চোখে একবার তুষির ফ্যাকাশে মুখটা দেখলো, কেমন উদ্বিগ নয়নে চেয়ে আছে মেয়েটা। সরাসরি সেই চাহনি এড়িয়ে আইরিনের দিকে তাকালো সে, ভুরু নাচিয়ে শুধালো, তাই? ডু ইউ রিয়েলি লাইক মি আইরিন? আইরিন গুটিয়ে গেল, লাজে রাঙা মুখটা নুইয়ে মাথা নাড়ালো আস্তে। স্বার্থ ফের তাকালো তুষির পানে। মেয়েটার মুখের উৎকণ্ঠটা আরো বেড়েছে। হাঁসফাঁস করছে নীরবে, ফ্যাসফেসে শ্বাসের তোরে গলার শিরাগুলো ভেসে আছে স্পষ্ট। রোকসানা রয়ে শুয়ে বলেন, স্বার্থ, তোমার কি কোনো আপত্তি আছে বেটা? সার্থক পকেটে হাত গুজে দাঁড়ালো, হাসলো খুব চমৎকার করে। এত শীতল সুন্দর হাসি তার ঠোঁটে আগে কখনো দেখা যায়নি। বলল, না, আমি রাজি। মানুষের শ্বাসনালী কোথায় থাকে, বুকের কোনো পাঁজরে নাকি গলবিলের কোথাও? তুষি এর উত্তর জানে না। থাকে বোধহয় কোথাও, কিন্তু এই মুহূর্তে মনে হলো সে নিঃশ্বাস নিতে পারছে না। কেউ গলা চিপে ধরলে বাঁচার তৃষ্ণায় কোনো পানি যেমন ছটফট করে কাতরায়, চোখ উল্টে আসে, বক্ষ স্পন্দন থিতু হয়, ঠিক সেরকমই লাগছে। অসাড় নিস্তেজ হয়ে আসছে শরীর। কেউ কি কানে গরম সীসা ঢেলে দিল? না হলে এই দগ্ধ হওয়া অনুভূতি কিসের? কেউ একজন বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা খুবলে খুবলে তুলে নিচ্ছে হয়তো। তুষি টের পাচ্ছে ওর যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা ঠিক মরে যাওয়ার মতো। ফ্যালফেলে চোখে সম্মুখের পুরুষের পানে চেয়ে রইল মেয়েটা। আকুল হয়ে দেখলো গৌরবর্ণের মুখটার খুঁটিনাটি। ওকে আদৌ ঠিক শুনেছে? সত্যিই উনি বিয়েতে রাজি হয়ে গেলেন? তা ওর সামনেই, অন্য কাউকে? এই দৃষ্টিতে ভেজা বিস্ময় বিমর্ষ শুকনো মুখটা, কিংবা চোখের সামনে বসে থাকা গোটা ছোট্ট মেয়েটাকে এড়িয়ে গেল। নিজের মতো দাঁড়িয়ে রইল সেই স্বভাব সুলভ উষ্ঠে দুর্বোধ্য তরল হাসি নিয়ে। আইরিন নিজেই খুব চমকে গেছে। সে স্বপ্নেও ভাবেনি স্বার্থ হ্যাঁ বলবে, কিংবা আদৌ এমন দিন আসবে। চোখে মুখে অবিশ্বাস নিয়ে বলল, আপনি আপনি সত্যি বিয়েতে রাজি ভাইয়া? সত্যি রাজি? সার্থক কাঁদ উছালো, মিথ্য কেন বলবো? তুষির শরীরটা থরথর করে উঠল, একটা ঘূর্ণনমান চক্করে খুব জোরে কাঁপলো হাত পা। কিভাবে যেন গ্লাসে আঙ্গুল লেগে সেটা পড়ে গেল নিচে। কাচের গ্লাস কয়েক টুকরো হলো ভেঙে, সেই সাথে চুরমার হয়ে ভাঙলো তুষির হৃদয়।
একবার দুবার করে বর্বর হাতে কয়েকবার কেউ যেন প্রহর করলো আর ঝনঝন করে ক্ষয়ে পড়লো সে। অথচ একটু টু শব্দ করলো না। স্বার্থর দিকে এতক্ষণ নিস্তব্ধ লেগে থাকা চোখ দুটো নামিয়ে আনলো আস্তে। এখনো কি করে শক্ত থাকবে? এখানে যে সবাই বসে আছে, এতগুলো মানুষের সামনে চোখের জলে কিভাবে বাদ সাধবে তুষি? তিরতির করে কাপা ঠোঁট জোড়া লুকানোরও কোনো উপায় নেই। না, উপায় আছে ওর ওই টলমাটাল শরীরে একটু রাশ টানার। গ্লাস ভাঙতেই সবার যেন হুঁশ এলো। যেমন হাঁ করে চেয়েছিল সকলে, একচোট নড়ে চড়ে উঠল। আসমা বেলচা ঝাড়ু নিয়ে ছুটে এলো কাচের ভাঙা টুকরো তুলতে। রোকসানা এত কিছুতে খেয়াল নেই। প্রচন্ড খুশিতে আত্মহারা হয়ে বলল, বেটা বেটা, তুমি সত্যি আইরিনকে বিয়ে করবে? অমনি না বলে চেঁচিয়ে উঠল উষা। রীতিমতো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল সে। আর্তনাদ করে বলল, না ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি কেন আইরিন আপুকে বিয়ে করতে যাবে? তুষির সাথে তোমার একবার বিয়ে হয়েছিল না? একটা মানুষের বিয়ে কয়বার হয়? তারপর হাঁসফাঁস করতে করতে তুষির বিষণ্ণ মুখখানা দেখলো সে। মেয়েটা মূর্তির মতো বসে আছে, চোখের ভেতরে এক প্রশস্ত জল। শুকনো ঠোঁটটা কাঁপছে ভীষণ গতিতে। ইউষার মাথা আরো ফাঁকা ফাঁকা লাগলো। আর কেউ না জানুক ও জানে তুষি ভাইয়াকে কতটা ভালোবাসে। মেয়েটা ছোট থেকে কিচ্ছু পায়নি, না বাবা মায়ের ভালোবাসা, না একটু সুখ, না একটু স্বস্তি। সেই মেয়েটা এখন প্রিয় মানুষকেও হারাবে? খুব আশা নিয়ে স্বার্থর দিকে চাইলো ইউষা। ব্যাকুল হয়ে বলল, ভাইয়া প্লিজ, তুমি এসব ভুলভাল কিছু করো না প্লিজ। উত্তরে স্বার্থ চুপ। চেহারায় একটুখানি বদল এলো না, না এলো হাসিতে। হতাশ ইউথার চোখে জল ছুটে এলো অমনি। ভাইয়ের প্রতি দৃঢ় বিশ্বাসটাও গলে পচে মাটিতে মিশে গেল। এদিকে বিভ্রান্ত অবাক হয়ে চেয়ে রইল অয়ন। কি আশ্চর্য, ইউষা এমন করছে কেন? প্রশ্নটা করেই ফেললো সে। ইউষা, হোয়াটস রং উইথ ইউ? তুই এত ওভার রিয়াক্ট করছিস কেন? শুনলি না ওদের বিয়ে বৈধ হয়নি? তিন কবুল তো বলেছিল অয়ন ভাই, শত শত মানুষের সামনে সই করেছিল কাবিন নামায়। তাহলে কিসের বৈধতা আর কিসের অবৈধতা? রোকসানা বিরক্ত গলায় বলেন, ইউষা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। ছোট ছোটর মতো থাকো। কিসের কাবিন নামা, যেখানে বাবা মা সহ ওর পুরো পরিচয়টাই ভিত্তিহীন? যাদের নাম গার্ডিয়ানের জায়গায় লেখা হয়েছিল তাদের কোনো অস্তিত্ব আছে? ওসব তো এই মহিলার বানানো নাম ছিল। আমি কি ঠিক বললাম? প্রশ্নের স্বর তেড়ে আসতে হাসনা নিরুত্তর মাথা নুইয়ে নিলেন। রোকসানা ফের বললেন, তার চেয়েও বড় কথা, বিয়ে সম্পূর্ণ হওয়ার আগ অব্দি তো স্বার্থ এটাই জানতো না যে ঘোমটার নিচে কে আছে। তাহলে কোন যুক্তিতে এটা বিয়ে বলে গণ্য হবে? হ্যাঁ? ইউষা কিছু বলতে গেলে তড়িঘড়ি করে হাতটা চেপে ধরল তুষি। নিস্তেজ চোখ তুলে মাথা নাড়লো দুদিকে, বোঝালো কিছু বলো না। ইউষার বুক ভেঙে যায়, ছটপট করে ওঠে। অথচ তুষির এই নীরব বাধা দেওয়াতে দাঁতের গোড়ায় দাঁত পিষে ধরে আরেকজন। রাগটা আরো শক্তভাবে জেগে বসে মাথায়। নিরেট গলায় বলে, এত ভাবার তো কোনো দরকার নেই। আমি যখন একবার বলে দিয়েছি আমি রাজি, তখন কারো কোনো লেম যুক্তিতে আমার মত বদল হবে না। সাইফুল দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন, বললেন, দেখ স্বার্থ, আমরা তোকে কোনোদিনই তোর কোনো সিদ্ধান্তে নিয়ে জোর করিনি, আজও করবো না। তোর জীবন তুই ভালো বুঝবি। তুষি আমার মেয়ে বলে যে কিছু চাপিয়ে দেব তাও না। তোর যদি মনে হয় এই সম্পর্ক শেষ করে আইরিনের সাথে নতুন সম্পর্ক জড়বি, আমি সবসময় তোর জন্য খুশি হব বাবা। সবসময় দোয়া করব তোর জন্য। জয়নাব দুহাতের কবজিতে মাথা ঠেকিয়ে বসে আছেন। হাসনা, মিন্টু, রেহনুমা প্রত্যেকে কালো মুখে নিশ্চুপ চেয়ে আছে। এখানে বলার মতো তাদের আর কিচ্ছুটি নেই। সৈকত আর্ত নজরে বারে বারে তুষিকে দেখছেন। কপালে দুটো ভাঁজ। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে ভেতর ভেতর বেশ ভেঙে গেছে। কিন্তু কেন? ওর মনে কি তাহলে স্বার্থের জন্য কিছু আছে? অবশ্য হওয়াটাই স্বাভাবিক। বাঙালি মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, কবুল বলা মাত্রই স্বামীর প্রতি দুর্বল হতে পারে। ভদ্রলোক দুপাশে মাথা নাড়লেন। মেয়েটা ভুল জায়গায় আবেগ বসিয়ে ফেললো। স্বার্থ যা পাথর, এসবের কোনো দাম দেবে না দিন শেষে। তার তারই তো ছেলে। তনিমা মৃদু গলায় বললেন, স্বার্থ, আমি বলি কি বাবা, আর একটু ভেবে দেখ। এত তাড়া কিসের? একটু ধীরে সুস্থে ভাব, কটা দিন যাক, তারপর না হয়। উদ্গ্রীব চোখে মাকে ইশারা করলো আইরিন। অমনি কথা কেড়ে নিলেন রুকসানা। আশ্চর্য ভাবি, তুমি ছেলেটাকে এভাবে ম্যানিপুলেট করছো কেন? ও কি কচি খোকা? ও যা বলছে ভেবেই তো বলছে। বেটা, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো। ইউ রিয়েলি ডিজার্ভ সামওয়ান বেটার লাইক আইরিন। তোমাদের দুটোকে খুব মানাবে। দাঁড়াও, আমি এক্ষুনি নাসিরকে খবরটা দিই। ফোন হাতে নিয়ে উঠতে গেলে তিনি স্বার্থ আটকালো। এক সেকেন্ড ফুপু, এক সেকেন্ড। থামলেন রমণী। অমনি তুষি পিঠ সোজা করে বসলো। আকুল চোখে ছুটে এলো এক ফালি আশা ভরসা। নিশ্চয়ই এক্ষুনি বিটকেলটা বলবে এতক্ষণ সবটা মজা করে বলেছি। আমি কোনো আইরিন টাইরিনকে বিয়ে করব না ফুপি। কিন্তু হলো না।
হলো না এমন, স্বার্থ বলল সব হবে। আঙ্কেলকে নিশ্চয়ই জানাবি, কিন্তু তার আগে আমার আইরিনের সাথে আলাদা কিছু কথা আছে। আইরিন, উইল ইউ প্লিজ? আইরিন চটপট উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ। টুসির হৃদয়টা নিথর হয়ে গেল। চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেমন খাদে পড়ে যায়, মনে হলো ততোধিক উঁচু থেকে তাকে ছুঁড়ে ফেললো কেউ। এই যে সারা অঙ্গ কি জঘন্যভাবে থেতলে যাওয়ার ব্যথা পেল ও। এই প্রচন্ড ব্যথা টুসির আর কোনোদিন হয়নি। স্বার্থ যেদিন ভালোবাসে না বলে গেল, সেদিনও না। কাল যখন অত অপমান করলো, তখনও না। এই যন্ত্রণা খুব আলাদা আর পুরোপুরি নতুন। টেবিল ঘুরে যাওয়ার সময় হাস্য উজ্জ্বল আইরিন একপল তাকালো টুসির পানে। নিস্পন্দন মেয়েটাকে দেখে মায়ার বদলে হাসি পেল তার। উত্তেজনায় বুক ফাটিয়ে মিটিমিটি হাসলো সে। আইরিনকে নিয়ে স্বার্থ নিচতলার কোনো একটা ঘরে গিয়ে ঢুকলো। দৌড় চাপানোর শব্দ পেতেই ঝুড়ির ঘায়ে দুভাগ হলো টুসি। চোখ খিচে বুকের খাঁজে চিবুক নুইয়ে ফেললো। তাহলে শেষমেশ জীবনের খেলায় ভালোবাসা পাওয়ার এই যুদ্ধে গোহারান হেরে গেছে ও। এখানে জেতা তো দূর, মাঠে দাঁড়ানোর ওর আর কোনো যোগ্যতা নেই। ইউষা আহত চিত্রে ধপ করে চেয়ারে বসে পড়ল। স্বার্থর থেকেও এটা আশা করেনি। ওর সত্যিই বিশ্বাস ছিল বিয়ের কথা উঠতেই ভাইয়া নাকচ করে দিবে। মেয়েটা হাহাকার করে বলল, ভাইয়া এটা কি করে করতে পারলো? কি করে? ইউষার আচরণে সবটা অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে। বিভ্রমে হাবুডুবু খেয়ে বলল, তোর এত সমস্যা কিসের হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাদের মাথা তাদের ব্যথা নেই, তুই বারবার এক গীত গাইছিস কেন? ঈষৎ তিতিবিরক্তি হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। অয়নকে এখন অসহ্য লাগছে ওর। নিজের ভালোবাসা ছাড়া কারোরটা বোঝে না। অন্ধ। দেখতে পাচ্ছে না তুষি কেমন পাথর হয়ে মাথা নুয়ে আছে? এসব দেখেও বোঝে না কিছু। বলদ মার্কা ছেলে। তনিমা মাথায় হাত দিয়ে বসে রইলেন। প্রত্যেকের মুখের দশা করুন। চেহারায় পরিষ্কার, ব্যাপারটা কেউই মেনে নিতে পারছে না। কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে শেখে। শত আপত্তি থাকা সত্ত্বেও বাবা মা অসহায় সেখানে। হাসনা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, দেখেন, আমি আপনাকে পরিবারের কেউ নয়। তবে আমি তুষির দাদি। ওরে পালছি, বড় করছি। হ্যাঁ, দাবি নিয়ে একখান কথা কই। সংসার হইল মহব্বতের জিনিস। এই জিনিসের জোর জুলুম চলে না। আপনারা কেউ স্যাররে জোর কইরেন না। হ্যার জীবন হ্যার মতো গুছাইয়া নিতে দেন। আমার নাতনির কপাল শুরুতেই পোড়া। আর কি পূর্ব? শেষ দুই লাইনে বৃদ্ধার গলার স্বর বুঝে এলো। অয়ন কপাল কুঁচকে বলল, আজব ব্যাপার। এখানে কপাল পোড়ার কি আছে? তুষি আর ভাইয়া এতটাও অ্যাটাচ ছিল না যে এখনো বিয়ে করাতে তুষির সব শেষ হয়ে যাচ্ছে। ঈর্ষা দাঁত পিষে ভাবল, চুপ করো অয়ন ভাই, চুপ করো। তোমার মতো আহাম্মক আমি আমার জন্মে দেখিনি। এইগুলো নিয়ে তোমাকে যে কে ডাক্তার বানালো? তুষি বড় করে দম ফেললো, নাক টানলো, দুহাত দিয়ে ঘষলো সারা মুখ, বলল ভীষণ স্বাভাবিক গলায়, তোমরা এসব মরার আলোচনা বন্ধ করো তো এবার। যার যাকে ইচ্ছে বিয়ে করুক, আমার কিছু যায় আসে না। আমাকে আমার মতো খেতে দাও। কাপা আঙ্গুল নেড়ে পরোটা ছিঁড়ে ভাজিতে ডুবালো সে। জোর করে ঢুকালো মুখে, কিন্তু নামলে তো। ভেতরে যে দলার মতো একটা কান্না পাহাড়, ওটা ঠেলার সাধ্য এই খাবারটুকুন নেই। সার্থ আইরিনকে নিয়ে বেরিয়ে এলো তক্ষুনি। দুজনে এসে দাঁড়াতে রুকসানা বলল, কথা শেষ? আইরিন বলল, হ্যাঁ মাম্মা। এবার তুমি কাকে কি জানাবে জানাও। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি ভাইজান, আমি কিন্তু কথা পাকা করে ফেলেছি। নাসির এলে আলোচনায় বসবো। শুভ কাজে দেরি করা যাবে না। আমাদের আবার ব্যাক করতে হবে তো। উত্তরে নিশ্চুপ সকলে। তনিমা প্রসঙ্গ কাটাতে বললেন, নাস্তা করবি সার্থ? না, তারা আছে, বেরোবো। এক পা বাড়াতে গেলে এই কথা বললেন জয়নব। জিজ্ঞেস করলেন, দাদু ভাই, জেনে বুঝে সিদ্ধান্ত নিচ্ছ তো? পরে আবার পস্তাবে না তো? রোকসানা হা করতে গেলেই হাত তুললেন বৃদ্ধা। পুরো কণ্ঠে বললেন, তুমি থামো। আমি ওর কথা থেকে শুনতে চাই। স্বার্থ নির্লিপ্ত ভুরু উঁচিয়ে বলল, আমি কেন পস্তাবো স্টেজ? তা হঠাৎ আইরিনকে বিয়ে করবে কেন, জানতে পারি? এ নিয়ে আমি কাউকে কোনো কৈফত দেব না। তনিমা তাজ্জব বনে বললেন, স্বার্থ, তুই কিভাবে কথা বলছিস আম্মার সাথে? আমার ছেলে তো এমন নয়। বৃদ্ধার মুখ মলিন হয়ে গেল। এতটা রুক্ষভাবে ওনার সাথে কথা বলে না কেউ। সৈকত বিদ্রুপ করে হাসলেন, বললেন, আপনার আদরের নাতির কথাবার্তা তাহলে এই অবধি এসে দাঁড়ালো আম্মা? সত্যি না হেসে পারলাম না। স্বার্থ চোখ বুজে সূচক শব্দ করলো, একজনের রাগ অন্যের উপর কেন দেখাচ্ছে? গুরুগম্ভীর পরিবেশের ইতি টানতে মুখ খুলল অয়ন। প্রফুল্ল স্বরে বলল, ভাইয়া, আই এম সো হ্যাপি ফর ইউ, কংগ্রাচুলেশন। স্বার্থ প্রথমবার অয়নের গদগদ ভাব সহ্য হলো না, তাও হাসলো। খুব গম্ভীর মুখে একটা টেনে আনা হাসি কেমন চিবিয়ে চিবিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ অয়ন। আশা করি আমার বিয়েতে তোর উপকারী হচ্ছে। চলবে ইনশাআল্লাহ।